টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সবকটি সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে ভূগোলের যেসব সেটগুলো করিয়েছি সেই সেটগুলো তোমরা একসঙ্গে এই ভিডিওতে পেতে চলেছো। এছাড়াও তোমরা শেষে চ্যাপ্টার ওয়াইজ যে ভূগোলের সাজেশন সেটা এই ভিডিওতে পেয়ে যাবে। তোমরা জানো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড চালু হচ্ছে, তার জন্য এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই যে প্রশ্নোত্তর পর্বটি হবে সেটা নতুন নাম্বার বিভাজন অনুসারে হলিস্টিক কার্ড অনুযায়ী হতে চলেছে। মানে তোমরা জানো এর আগে তোমাদের সপ্তম শ্রেণীর পরীক্ষা হতো 15 নম্বরে, কিন্তু এবার থেকে তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে। তার জন্য তোমাদের প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে সেটা আমাদের বিস্তারিত আলোচনা করব। তারপরে তোমাদের প্রশ্নোত্তর পর্বে আমি ঢুকবো। তো দেখো তোমাদের প্রথমে তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে দেখো। পৃথিবীর গতি, ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ আর এশিয়া মহাদেশ, এইগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো তোমাদের নাম্বার বিভাজনটা কীরকম হবে, মার্কস ডিস্ট্রিবিউশন যেটা, সেখানে দেখো তোমাদের এমসিকিউ থাকছে 5টা, 1 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার 10টা, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 5টা এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে 1টা। মোট তোমাদের 30 নম্বরের এইভাবে পরীক্ষা হবে। তো দেখো তোমাদের প্রথমে যেটা আছে, প্রথমে 1-এর দাগের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব, দেখো সূর্যের উত্তরায়ণ শেষ হয় 21শে জুন, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। উত্তর হচ্ছে 21শে জুন। এবার চলে আসবো পরের প্রশ্ন 1.2, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম। 7 এল আরব, 7 এন আরব, শড এন আরব, 2 এল আরব। উত্তর হচ্ছে 7 এল আরব। এবার চলে আসবো পরের প্রশ্ন 1.3, মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হওয়ার কারণ। সূর্যের বেশি তির্যক কিরণ, সূর্যের বেশি লম্ব কিরণ, পৃথিবীর উচ্চ আবর্তন বেগ, অধিক উষ্ণতা। এর যেটা সঠিক উত্তর সেটা হবে এ, সূর্যের বেশি তির্যক কিরণ। চলে আসবো পরের প্রশ্ন, স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংসিকে, হোয়াংহোকে, সিকিয়াংকে, লেনাকে। উত্তর যেটা হবে অপশন এ, ইয়াংসিকে। পরের প্রশ্ন দেখো, প্রতি একক ক্ষেত্রফলে বায়ুর ওজনকে বলে বায়ুর চাপ, নাকি ভার, নাকি আপেক্ষিক গুরুত্ব, নাকি বায়ু প্রবাহ। উত্তর হচ্ছে বায়ুর চাপ। এবার দেখো 2-এর দাগের যে প্রশ্ন, অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 10টা প্রশ্ন তোমরা পাবে 10। প্রথম প্রশ্ন, দ্রাঘিমা রেখা কাকে বলে। উত্তর লিখবে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর ও দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে। তারপরের যে প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ কত। উত্তর দিবে 1013.25 মিলিবার। তারপর প্রশ্ন, সৌর বছর কাকে বলে। উত্তর লিখবে পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে সৌর বছর বলা হয়। তারপরে যে প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ বৃদ্ধি পায়, এটা সত্য না মিথ্যা লিখতে বলেছে। উত্তর হচ্ছে মিথ্যা। এবার দেখো পরের যে প্রশ্ন, দেখো 2.5, নিম্ন অক্ষাংশ কাকে বলে। উত্তর লিখবে নিম্ন নিরক্ষরেখার উভয় দিকে 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ বলে। তারপরে যে প্রশ্ন, সূর্যের বার্ষিক আপাত গতি অনুসারে 23.5 ডিগ্রি উত্তর সমাক্ষরেখা সূর্যের উত্তরায়ণের শেষ সীমা, সত্য মিথ্যা নির্বাচন করো। উত্তর হচ্ছে সত্য। 2.7, এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি। উত্তর হচ্ছে 48টি। তারপর প্রশ্ন, বিশ্বের বাজারে খনিজ তেলের দাম কত হবে তা ঠিক করে কে। এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে, উত্তর হবে ওপেক, OPEC। নেক্সট 2.9, ড্যাশ তারিখে কুমিরুতে 24 ঘন্টায় দিন, এটাও শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এটার উত্তর হবে 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন দেখো, অক্ষরেখার অপর নাম কি। উত্তর লিখবে সমাক্ষরেখা। বোঝা গেল। এবার দেখো চলে আসছি তোমাদের 3-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 2 করে। প্রথম প্রশ্ন, মেরুজ্যোতি কাকে বলে। উত্তর লিখবে 2 মেরু প্রদেশে রাত চলার সময় মাঝে মাঝে আকাশের রামধনুর মতো আলোর জ্যোতি দেখা যায়, একে মেরুজ্যোতি বা অরোরা বলে। পরের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে। এর উত্তরে লিখবে ভূপৃষ্ঠের যেসব স্থানের গড় বায়ুচাপ কোনো নির্দিষ্ট সময়ে সমান
বা একই থাকে মানচিত্রের সেই সব স্থানের উপর কোনো কাল্পনিক রেখা টানা হলে যে রেখা পাওয়া যায় তাকে সমচাপ রেখা বলে। পরের প্রশ্ন দেখো 3.3, এশিয়া মহাদেশের তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি? এর উত্তরে তোমরা লিখবে এশিয়া মহাদেশের তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য দিয়ে তোমরা প্রথম পয়েন্টে যেটা লিখবে, শীতকাল সুদীর্ঘস্থায়ী ও অত্যধিক শীতল হয়। 2 নম্বর, এই অঞ্চল শীতকালে একটানা 6 মাস অন্ধকারাচ্ছন্ন থাকে, এই সময় আবছালা সৃষ্টি হয়। 3 নম্বর, শীতকালীন উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে এবং গ্রীষ্মকালীন উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। 4 নম্বর, শীতকালে তুষারপাত সহ প্রবল তুষার ঝড়ও হয়ে থাকে। তারপরে 3.4, মুক্তিবেগ কাকে বলে? উত্তর লিখবে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে আকাশের দিকে ছুড়ে দিলে তা সেই গ্রহের মধ্যাকর্ষণ আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে, সেই বেগকেই গ্রহের মুক্তিবেগ বলে। আচ্ছা, পৃথিবীর মুক্তিবেগ কত সেটা যদি তোমরা জানো কমেন্ট লিখে অবশ্যই জানাবে, এবং অবশ্যই কে কোথা থেকে দেখছো এবং কে কোন স্কুল থেকে দেখছো সেটা লিখতে কখনোই ভুলবে না। পরের যে প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা যাবে? এর উত্তর তোমরা কি লিখবে, পৃথিবীর উপর অবস্থিত কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার অবস্থান দেখতে হবে। ভূপৃষ্ঠের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পর ছেদ করে ভূপৃষ্ঠের ওপর একটি জালের সৃষ্টি করেছে, একে বলা হয় ভৌগোলিক গোলক। এই ছেদবিন্দুর অবস্থান দেখে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। তারপর প্রশ্ন, সাইবেরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর লিখবে, রাশিয়ার সাইবেরিয়া ও শাখালিন দ্বীপপুঞ্জে সাইবেরীয় জলবায়ু দেখা যায়। এখানে অতি শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল দেখা যায়। বছরের 7 থেকে 8 মাস বরফ পড়ে, উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে। গ্রীষ্মকালে গড়ে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। যে বানানগুলো ভুল হয়েছে এগুলো টাইপিং মিস্টেক, এগুলো তোমরা ঠিক করে নিও। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেবো, দেখো 4.1, এশিয়ার জলবায়ু কিভাবে স্বাভাবিক উদ্ভিদকে প্রভাবিত করে? তো এর যেটা উত্তর সেটা দেখো, কোনো দেশ বা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটি নিবিড় সম্পর্ক থাকে। জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। এশিয়া মহাদেশের নানান ধরনের জলবায়ু এই মহাদেশের স্বাভাবিক উদ্ভিদকে প্রভাবিত করেছে। সেগুলি হলো: 1, এশিয়া নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ দিয়ে এই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে, সারা বছরের অত্যধিক উত্তাপ ও প্রচুর বৃষ্টিপাতের জন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এ গভীর চিরহরিৎ নিরক্ষীয় অরণ্যের সৃষ্টি হয়, যথা মেহগনি, এবনি, রোজউড, পাম ইত্যাদি। 2 নম্বর, এশিয়ার মৌসুমী অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। এই পয়েন্ট দিয়ে তোমরা লিখবে, মৌসুমী জলবায়ু অঞ্চলে মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম প্রভৃতি স্থানে বৃষ্টিপাতের তারতম্য অনুসারে স্বাভাবিক উদ্ভিদের তারতম্য দেখা যায়। যেমন বেশি বৃষ্টিপাতযুক্ত স্থানে রোজউড, মেহগনি, দেবদার, বাঁশ প্রভৃতি চিরহরিৎ গাছের ঘন অরণ্য দেখা যায়। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সেগুন, শাল, শিমুল, জারুল, পলাশ, আম, জাম, কাঁঠাল ইত্যাদি গাছ জন্মায়। 3 নম্বর, এশিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চলে উদ্ভিদ দিয়ে লিখবে, তুরস্ক, সিরিয়া, লেবানন প্রভৃতি স্থানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলপাই, ইউক্যালিপটাস, লেবু, কর্ক, ওক, অলিভ প্রভৃতি গাছ এবং লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি প্রভৃতি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়। তারপরে পয়েন্ট দেবে, নাতিশীতোষ্ণ তৃণভূমি বা স্টেপস অঞ্চলের উদ্ভিদ দিয়ে লিখবে, কম বৃষ্টিপাতের জন্য দক্ষিণ পশ্চিম সাইবেরিয়া ও পূর্ব মঙ্গোলিয়ার স্টেপস অঞ্চলে কাঁটাযুক্ত ঝোপঝাড় জন্মায় ও বেটে ঘাস জন্মায়। এগুলো কিন্তু তোমরা সুন্দর করে খাতায় টুকে নেবে। পরের যে তোমাদের 6 নম্বর পয়েন্ট সেটা দেখো, মাঞ্চুরিয়া অঞ্চলের উদ্ভিদ দিয়ে তোমরা লিখবে, মাঞ্চুরিয়া ও উত্তর জাপানে পাইন, ফার, স্পুস ইত্যাদি স্থলবেরু গাছ জন্মায়। 7 নম্বর পয়েন্ট দিবে, তৈগা বা সাইবেরিয়া জলবায়ুর উদ্ভিদ দিয়ে লিখবে, উত্তর রাশিয়া ও উত্তর সাইবেরিয়া তৈগা অঞ্চলে তুষারপাত হয় এবং ভূমি বরফে ঢাকা থাকে। এই পরিবেশে পাইন, ফার, স্পুস ও সিডার ইত্যাদি গাছ জন্মায়। তারপরে 8 নম্বর পয়েন্ট দিবে, দিয়ে লিখবে, চীন দেশীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ দিয়ে লিখবে, চীনের উত্তরাংশ ও মধ্যভাগ, দক্ষিণ কোরিয়া ও জাপানে চীন দেশীয় জলবায়ু অঞ্চলে উষ্ণ ও বেশি বৃষ্টিপাতযুক্ত আর্দ্র জলবায়ু চিরসবুজ বা চিরহরিৎ উদ্ভিদ জন্মানোর অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ওক, কর্পূর, ক্যামেলিয়া, ম্যাগনেলিয়া, বাঁশ হলো এখানকার মূল্যবান গাছ। 9 নম্বর পয়েন্ট, ক্রান্তীয় মরুভূমি অঞ্চলের উদ্ভিদ দিয়ে লিখবে,
আরব মরুভূমি ও ভারত পাকিস্তানের থর মরুভূমিতে জলের অভাবে বড় বড় গাছপালা বিশেষ থাকে না। ফণিমনসা, ক্যাকটাস, অ্যাকেসিয়া, বাবলা প্রভৃতি গাছ দেখা যায়। তারপরে পয়েন্ট দেবে তুন্দ্রাঞ্চলের উদ্ভিদ দিয়ে লিখবে সুমেরুবৃত্তের একবারে বাইরে অবস্থিত উত্তর রাশিয়ার উত্তরে তুন্দ্রা অঞ্চলে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে, তাই এখানে মস ও লাইকেন জাতীয় শৈবাল ও গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। বোঝা গেল? এবার যে পরের প্রশ্ন সেটা তোমরা দেখে নাও। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। তো উত্তর লিখবে নিরক্ষরেখা দুই দিকে কল্পিত বৃত্তাকার এবং পরস্পর সমান্তরাল রেখাগুলিকে অক্ষরেখা বলে। দিয়ে তোমরা প্রথমে লিখবে অক্ষরেখার প্রয়োজনীয়তাগুলি হলো। দিয়ে লিখবে কোনো স্থানের প্রকৃত অবস্থান জানতে, অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থান নিরক্ষরেখার কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা অক্ষরেখার সাহায্যে জানা যায়। 2 নম্বরে কোনো স্থানের অক্ষাংশ ও অক্ষরেখার সাহায্যে জানা যায়। 3 নম্বরে অক্ষরেখার মাধ্যমে জলবায়ুর তারতম্যের কথা জানা যায়। সর্বনিম্ন অক্ষাংশতে 0 ডিগ্রিতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় এবং মধ্য অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে ক্রমশ সূর্য তীর্যভাবে পড়ে। ফলে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি এবং মেরুর দিকে উষ্ণতা কমতে থাকে। এই উষ্ণতা তারতম্যের ফলে পৃথিবীতে 3টি তাপবলয় তথা 3টি জলবায়ুর অঞ্চলের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই উষ্ণতা বানানগুলো ঠিক করে নেবে। হ্যাঁ, পরের যেটা তোমাদের আছে, পৃথিবীতে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তাগুলি হলো। দিয়ে 1 নম্বর পয়েন্ট দিবে কোনো স্থানের অবস্থান নির্ণয়ে, অর্থাৎ কোনো স্থান মূল মধ্যরেখা থেকে কতটা পূর্ব বা পশ্চিমে অবস্থান করছে তা জানতে সাহায্য করে দ্রাঘিমা রেখা। 2 নম্বর লিখবে পৃথিবীর কোনো ক্ষুদ্র স্থান বা অঞ্চলের উপর দিয়ে কল্পিত দ্রাঘিমা রেখা সেখানকার স্থানীয় সময় নির্ণয়ে সাহায্য করে। 3 নম্বর লিখবে পৃথিবীর যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে একাধিক দ্রাঘিমা কল্পনা করা হয়েছে সেখানে একটি বিশেষ দ্রাঘিমাকে প্রমাণ ধরে অঞ্চলটির প্রমাণ সময় নির্ণয় করা হয়। 4 নম্বর লিখবে একমাত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা পূর্ব ও পশ্চিম গোলার্ধের তারিখ নির্ণয় ও বিভাজনে সাহায্য করে। বোঝা গেল? আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের প্রথম যে স্কুলটা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল HS, অর্থাৎ যেটা তোমরা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 294 পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং তার উত্তর। তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড চালু হচ্ছে, অর্থাৎ যেখানে এর আগে তোমাদের পরীক্ষার পূর্ণমান ছিল 15, এবার থেকে সেটা হবে 30 নম্বর। তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের এর আগে রায়মার্টিনের বাংলার প্রশ্ন এবং তার উত্তর এবং তোমাদের হলিস্টিক প্যাটার্নরি অল সাবজেক্টের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। দেখো, তোমাদের এই প্রশ্নোত্তর পর্বের আগে একবার তোমাদের নাম্বার বিভাজনটা দেখে নেব। প্রথমে দেখো তোমাদের নাম্বার বিভাজন ঠিক কেমন হতে চলেছে। প্রথমে দেখো পৃথিবীর পরিক্রমণ, এখান থেকে তোমাদের 2টো MCQ থাকবে। ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় 2টো MCQ থাকবে। বায়ুর চাপ থেকে কোনো MCQ থাকবে না। এশিয়া মহাদেশ থেকে 2টো MCQ থাকবে। এবার এই যে 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বরের প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে মোট তোমাদের 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন কি রয়েছে? পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলে অনুসুর অবস্থান, অপসুর অবস্থান, বিষুব নাকি রবিমার্গ? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অনুসুর অবস্থান। নেক্সট দেখো, মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার, 12.2 কিলোমিটার, 13.2 কিলোমিটার নাকি 14.2 কিলোমিটার? উত্তর হচ্ছে 11.2 কিলোমিটার। তারপরের প্রশ্ন, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো 82 ডিগ্রি পূর্ব, 82.5 ডিগ্রি পূর্ব, 82.5 ডিগ্রি পশ্চিম, 88.5 ডিগ্রি পূর্ব। উত্তর হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব। তারপর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি নাকি 80 ডিগ্রি? উত্তর হচ্ছে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, এশিয়ায় একটি উত্তর বাহিনী নদী হলো গঙ্গা, ইরাবতী, ওব নাকি আমুর? উত্তর হচ্ছে ওব। পরের প্রশ্ন, চীনের ম্যানচেস্টার বলা হয় চুংকিংকে, সাংহাইকে, নানকিংকে নাকি হুনানকে? এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে সাংহাইকে। এবার দেখো,
পরের যেটা আছে শূন্যস্থান পূরণ করো। 1/2 × 4 = 2। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো উত্তরায়ণ। বায়ুর চাপমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। হুয়াংহো নদীকে পিত নদী বলা হয়। আর বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম হচ্ছে ঘাওয়ার। এবার দেখা চলে আসছে পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 2 = 2। আচ্ছা, এর উত্তরে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এই চ্যানেলে কিন্তু রায় মার্টিনের সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর স্কুল ধরে ধরে করানো হবে, এবং তোমাদের একটা সেটের অলরেডি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সাজেশন অল সাবজেক্টের দেওয়া হয়ে গেছে নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী। পরবর্তীতে তোমরা কোন সাবজেক্ট চাও সেটা কমেন্টে জানাবে, এবং রায় মার্টিনের কোন সাবজেক্ট তোমরা চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। সেখানে তোমাদের স্কুলের নাম এবং কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। এবার দেখো পরের যে প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? উত্তর লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট 2 নম্বর, এভারেস্টে বায়ুচাপ কত? উত্তর লিখবে 300 মিলিবার। এবার দেখো পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে। প্রথম যে প্রশ্ন দেখে নাও, মুক্তিবেগ বলতে কি বোঝো? উত্তর লিখবে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। পরের প্রশ্ন, মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তর লিখবে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে সূর্য অস্ত যায় না, অর্থাৎ এই সময় একটানা 6 মাস দিন। ফলে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে সাধারণত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত গভীর রাতেও সূর্যকে দেখা যায়। এই জন্য একে নিশীথ সূর্যের দেশ এবং নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশেপাশের অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান বা মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়। এবার দেখো পরের প্রশ্ন, অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে অক্ষরেখা বা সমক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো, দিয়ে প্রথম পয়েন্ট নেবে পূর্ব পশ্চিমে বেষ্টন, দিয়ে লিখবে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2 নম্বর পয়েন্ট নেবে আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। 3 নম্বর পয়েন্ট নেবে মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। সংখ্যা, নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি অন্তর 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখা সহ 2টি গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা 179টি, বা নিরক্ষরেখা 0 ডিগ্রি প্লাস 89 যোগ 89। 4 নম্বর দেখো, মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন? উত্তর লিখবে আমাদের শরীরে রক্তের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে সামান্য বেশি। মহাকাশচারীরা যখন মহাকাশে অবস্থান করেন তখন সেখানে বায়ু না থাকায় চাপও থাকে না। ফলে বিশেষ ব্যবস্থা না গ্রহণ করলে দেহের রক্তের চাপ প্রবল হয়ে মহাকাশচারীদের দেহ ফেটে যেত। এই কারণে তারা বিশেষ ধরনের পোশাক পরেন। এর ফলে মহাকাশচারীদের দেহ অভ্যন্তরে রক্তের চাপ এবং বায়ুর চাপ দেহের বাইরে বায়ুর চাপের সমান হয়, ফলে বিপদ ঘটে না। পরের প্রশ্ন, নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম যে প্রশ্ন দেখে নাও, কি আছে? অপসুর অবস্থান বলতে কি বোঝো? বিষুব কথার অর্থ কি? উত্তর কি লিখবে দেখো, অপসুর অবস্থান দিয়ে লিখবে পরিক্রমণ পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দাঁড়ায় প্রায় 15,20,00,000 কিলোমিটার। ওই দিনকে বলা হয় অপসুর। অপ মানে হচ্ছে দূরে, আর সুর মানে হচ্ছে সূর্য। বিষুব কথার অর্থ হচ্ছে সমান। দেখো দ্বিতীয় পাঠের প্রশ্নের উত্তর হচ্ছে বিষুব কথার অর্থ সমান। এবার দেখো 2 নম্বর, এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে বৈশিষ্ট্য 1, উষ্ণতা। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত, পশ্চিম বায়ুর প্রভাবে শীতকালে 25 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আবহাওয়া দিয়ে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সমুদ্র প্রবাহাধীন সমভাবাপন্ন ও রোদ ঝলমলে আবহাওয়া দেখা যায়। এবার দেখো 3 দাগের প্রশ্ন, এশিয়া মহাদেশের দক্ষিণবাহী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর কি লিখবে দেখো, বৈশিষ্ট্য দিয়ে লিখবে 1, নদীগুলি বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট। 2, মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অধিক বৃষ্টির ফলে বর্ষাকালে বন্যা হয়। 3, পার্বত্য প্রবাহে নদীগুলিকে গভীর গিরিখাত এবং নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়। 4, নদীগুলির বেশিরভাগ ক্ষেত্র পূর্ববর্তী নদী। 5, নদীর অববাহিকায় উর্বর সমভূমির সৃষ্টি হয়েছে।
এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, চিত্র সহকারে অপসুর ও অনুসুর অবস্থান সম্পর্কে আলোচনা করো। এর উত্তরে কি লিখবে দেখো, এর উত্তরটা আমি আর পড়ছি না, এর উত্তরটা বড় রয়েছে, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখো এখানে ভিডিওতে তোমাদের এই উত্তরটা ডিসপ্লে করছে, তোমরা সুন্দর করে লিখে নেবে। দেখো প্রথমে উত্তরে তোমরা অনুসুর অবস্থান কাকে বলে এবং অপসুর অবস্থান কাকে বলে সেটা লিখলে, তারপরে পয়েন্ট দিবে পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থানের কারণ দিয়ে দেখো এটা লিখে নেবে। তারপরে দেখো তোমাদের যে নেক্সট পয়েন্ট সেটা তোমরা দেখে নাও, পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থানের প্রভাব, সেই প্রভাবটা তোমরা এখানে পয়েন্ট অনুযায়ী লিখবে। প্রথম যে পয়েন্ট, সূর্যের আয়তনের আপাত হ্রাস বৃদ্ধি, ঠিক আছে, তো এখানে 1-2 পয়েন্টটা লিখবে। তারপরে পৃথিবীর গতির হ্রাস বৃদ্ধি দিয়ে 1 নম্বর পয়েন্ট লিখবে। তারপরে এখানে তোমাদের শেষে দেখো 2 নম্বর পয়েন্ট লিখলে। এবার দেখো এই প্রশ্নটা যেহেতু বড়, এর একটা কন্টিনিউয়েশন পার্ট আছে, দেখে নাও। চিত্র সহকারে বলেছে, চিত্রটাও এখানে দেবো। পরের পয়েন্ট দেবে ঋতুর স্থায়িত্ব বৃদ্ধি দিয়ে তোমরা লিখে দেবে যেমন ডিসপ্লে হচ্ছে সেই রকম, ঠিক আছে। এবার এখানে তোমাদের 4টা পয়েন্ট লিখলে, 4টা পয়েন্ট লেখার পরে এখানে দেখো অপসুর অনুসুর অবস্থানে যে ছবিটা আছে সেটা সুন্দর করে তোমরা এঁকে দেবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার দেখো পরের যে প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য উল্লেখ করতে বলেছে। তো এর উত্তরে তোমরা কি লিখবে, অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য দেখো এখানে বিষয়গুলো আমি লিখিয়ে দিয়েছি, সংজ্ঞা, সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান। আর এদিকে দেখো অক্ষরেখা আর দ্রাঘিমারেখা, এইটা ভালো করে তোমরা টুকে নেবে। এইখানে দেখো, এখানটা হয়তো এখানে জায়গাটা বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি। সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে অক্ষরেখার ক্ষেত্রে আছে অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। আর দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো চলে আসছি পরবর্তী যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ কয় প্রকার ও কি কি? সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরে তোমরা কি লিখবে, বায়ুচাপের শ্রেণীবিভাগ দিয়ে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুর 2 ধরনের চাপ দেখা যায়, যথা 1 উচ্চচাপ হাই প্রেশার আর 2 নিম্নচাপ। উচ্চচাপ পয়েন্ট দিয়ে লিখবে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনে বায়ুর চাপ পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা বেড়ে গিয়ে যখন সেটি 1013 মিলিবার বা তার বেশি হয় তাকে বায়ুর উচ্চচাপ বলে। দিয়ে বৈশিষ্ট্য এভাবে পয়েন্ট করে লিখবে, যেমন করে পয়েন্ট করে লেখাচ্ছি এখানে, ঠিক একইভাবে সুন্দর করে পয়েন্ট করে এটা লিখবে। দেখো বৈশিষ্ট্যগুলো এখানে হলো। এবার দেখো নিম্নচাপ বা লো প্রেশার, নিম্নচাপের ক্ষেত্রে লিখবে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা কমে গিয়ে যখন সেটি 986 মিলিবার বা তার কম হয় তাকে বায়ু নিম্নচাপ বলে। দেখো বায়ু নিম্নচাপের যে বৈশিষ্ট্য, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট সুন্দর করে লিখবে, ঠিক আছে। এবার দেখো সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য পরের প্রশ্ন ছিল। এবার 3টি বৈশিষ্ট্য এখানে দেখো। প্রথম বৈশিষ্ট্য, সমচাপ রেখায় বায়ুচাপগুলিকে মিলিবার এককে প্রকাশ করা হয়। পৃথিবীর বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবার। 2 নম্বর, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলি সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয়। আর 3 নম্বর, সাধারণত স্থলভাগের ওপর সমচাপ রেখাগুলি আঁকাভাবে বিস্তৃত থাকে এবং জলভাগের উপরে প্রায় সমান্তরালভাবে বিস্তৃত হয়। সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করে না, ঠিক আছে। 4 নম্বর, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? কোন নদীকে স্বর্ণের রেণুর নদী বলে? আর সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন? তো দেখো এখানে 3টে পার্টের প্রশ্ন আছে, উত্তরটাও কিন্তু 3টে পার্টে হবে। তো দেখো প্রথম পার্টের যে উত্তরটা তোমরা দেখে নাও, এখানে ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আশা করি। আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এখানে দেখো চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন, সেই বৈচিত্র্য যে লক্ষ্য করা যায় সেটা পয়েন্টের আকারে কিন্তু এখানে লেখানো হচ্ছে, সেরকম তোমরা পয়েন্টের আকারে সুন্দর করে লিখবে। দেখ, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য হচ্ছে নেক্সট পয়েন্ট, প্রথমে হচ্ছে অবস্থান, তারপর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, তারপর পরবর্তী পয়েন্ট দিবে। ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেখো এভাবে তোমরা 5টা পয়েন্ট দিবে। আরও পার্ট আছে, কন্টিনিউশন পার্ট আছে, দেখে নাও। এখানে অবস্থান, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, নদ নদী ও হ্রদের বৈচিত্র্য, ভূগাঠনিক বৈচিত্র্য, জলবায়ুর বৈচিত্র্য, এগুলো লেখার পরে পরে কি আছে দেখো, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য দিয়ে এটা লিখবে, ঠিক আছে। তারপরে দেখো পরের পয়েন্ট কি আসছে, 7 নম্বর, জনবন্টনের বৈচিত্র্য। 8 নম্বর, সামাজিক অর্থনৈতিক গুরুত্ব। তারপরে দেখো যে প্রশ্নটা আছে, স্বর্ণরেণু নদী, ইয়াংসি নদীকে স্বর্ণরেণু নদী বলে। তারপরে চীনের ম্যানচেস্টার নিয়ে যেটা আছে সেখানে লিখবে, ইংল্যান্ডের ম্যানচেস্টার হলো বিখ্যাত বজ্রবয়ন শিল্পকেন্দ্র। চীনের সাংহাই শহরে কার্পাস, রেশম ও পশম
শিল্পজাত দ্রব্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং সাংহাই বন্দরের নিকট বস্ত্রশিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে, তাই সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে দ্বিতীয় স্কুলটা রয়েছে রায়মার্টিনে, তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে দ্বিতীয় স্কুলটা রয়েছে সেটা তোমাদের রায়মার্টিনে প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 294 পেজে পেয়ে যাবে। এর আগে তোমাদের প্রথম যে স্কুলটা তার প্রশ্ন উত্তর করিয়েছি এবং তোমাদের সপ্তম শ্রেণীর অল সাবজেক্টের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সাজেশন, প্রশ্ন এবং উত্তর দিয়েছি। যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে, অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, সেখানে এবার থেকে তোমাদের পূর্ণমান থাকবে 30। অর্থাৎ এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি তার জন্য এই ভিডিওর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে একবার তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন বা নাম্বার বিভাজন সেটা কিন্তু নিয়ে আলোচনা করেছি, তারপরে আমি তোমাদের এই প্রশ্নোত্তর পর্বে ঢুকেছি। তো এই স্কুলটার নাম হচ্ছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ এবং গঙ্গারামপুর গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 294। তো দেখো, প্রথমে তোমাদের মাস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ, এশিয়া মহাদেশ, এই 4টে চ্যাপ্টার রয়েছে। পৃথিবীর পরিক্রমণ থেকে তোমাদের থাকবে 2টো এমসিকিউ, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় থেকে থাকবে তোমাদের 2টো এমসিকিউ, এশিয়া মহাদেশ থেকে থাকবে 2টো এমসিকিউ। আর এই 4টে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে মোট 30 নম্বর মাস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো, এই স্কুলে যে তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম যে প্রশ্ন কি রয়েছে দেখো, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা 21শে মার্চ নাকি 21শে জুন নাকি 21শে ডিসেম্বর নাকি 23শে সেপ্টেম্বর? এই যে সঠিক উত্তর সেটা হচ্ছে 21শে জুন। পরের প্রশ্ন 2 নম্বর, উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর নাকি 22শে ডিসেম্বর? উত্তর হবে 21শে জুন। নেক্সট, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হলো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা নাকি নিরক্ষরেখা নাকি সুমেরু বৃত্ত রেখা? উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখা। নেক্সট, নিরক্ষরেখা ছাড়া 1 ডিগ্রি অন্তর ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 179টি, 178টি, 180টি নাকি 90টি? উত্তর হচ্ছে 178টি। নেক্সট দেখো, সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে গ্রানাইট, ব্যাসাল্ট, চুনাপাথর নাকি বেলে পাথর দিয়ে? উত্তর হচ্ছে, সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে বেলে পাথর দিয়ে। চলে আসবো পরের প্রশ্ন, পন্টিক ও টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে পামির গ্রন্থি থেকে, আনাতোলিয়া মালভূমি থেকে, আর্মেনীয় গ্রন্থি থেকে নাকি তিব্বত মালভূমি থেকে? এই যেটা সঠিক উত্তর সেটা তোমাদের হবে আর্মেনীয় গ্রন্থি থেকে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেখো কি আছে, এটা হবে হাফ গুণ 4 সমান 2 হবে, ঠিক আছে। মুক্তিবেগের গতিবেগ সেকেন্ডে 11.2 কিলোমিটার। সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় অপসূর অবস্থানে। বায়ুর নিম্নমুখী গমনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। আর বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানিয়া। চলে আসবো পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, চাঁদ পৃথিবীকে কত দিনে পরিক্রমণ করে? উত্তর লিখবে 27.5 দিনে। পরের প্রশ্ন, লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ভারতে সরাসরি রাত 11:30 শুরু হলে লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল? উত্তর লিখবে রাত 11:30 থেকে 5:30 বাদ দিলে সন্ধ্যে 6টা হয়, ঠিক আছে, সন্ধ্যে 6টায় শুরু হয়েছিল। এবার দেখো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন কি রয়েছে, সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে? উত্তর লিখবে পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায় সূর্যরশ্মি কখনো নিরক্ষরেখায়, কখনো কর্কটক্রান্তি রেখায় বা কখনো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণের সময় 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। দিয়ে পুনরায় দক্ষিণায়নের ফলে 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এরপর আবার 21শে মার্চ নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা 23 ডিগ্রি উত্তর থেকে, দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার 23 ডিগ্রি দক্ষিণের মধ্যে সূর্যের একটা আপাত সঞ্চরণ গতি পাওয়া যায়।
একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। একে রবিমার্গ বা বার্ষিক রবি সঞ্চরণ বলে। আচ্ছা, তোমাদের পরীক্ষায় রবিমার্গ কাকে বলে এটাও কিন্তু আসতে পারে। রবি কথার অর্থ সূর্য এবং মার্গ কথার অর্থ হচ্ছে পথ। সূর্যের এই আপাত গতিপথকেই রবিমার্গ বলে। পরের প্রশ্ন দেখো, মকর সংক্রান্তি কাকে বলে? উত্তর লিখবে সূর্যের দক্ষিণায়নের শেষ দিন অর্থাৎ 22শে ডিসেম্বর সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তি রেখা অর্থাৎ 23 ডিগ্রি দক্ষিণের উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে এই দিন দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। 14 ঘন্টা দিন 10 ঘন্টা রাত হয়। এই দিনকে বলা হয় মকর ক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি। তো এই দিন কেমন অবস্থা থাকে দেখো, 22শে ডিসেম্বর এই দিনটিতে মধ্যাহ্নে সূর্যরশ্মি মকরক্রান্তি রেখায় লম্বভাবে পতিত হয়। 2. দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে অবস্থান করে। 3. ছায়াবৃত্তর প্রতিটি সমঅক্ষরেখাকে অসমানভাবে ভাগ করে। এর ফলাফল কি লিখবে? মকর সংক্রান্তির দিন দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি এবং উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। এবার দেখো 3 দাগের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? তো সমচাপ রেখা কাকে বলে দেখো, এখানে তোমাদের ডিসপ্লে হচ্ছে। সমচাপ রেখা পয়েন্ট দিবে, দিয়ে সমচাপ রেখা কাকে বলে সেটা লিখবে, তারপরে তার বৈশিষ্ট্যটা লিখে দেবে। কারণ অনেক সময় তোমাদের সমচাপ রেখার বৈশিষ্ট্য থাকে, তো এখানে বৈশিষ্ট্যটাও লিখে দিয়েছি যাতে তোমাদের একসঙ্গে তোমরা এর উত্তরটা দিতে পারো। ঠিক আছে, এখানে 7টা পয়েন্ট আছে বৈশিষ্ট্যের, সুন্দর করে কিন্তু লিখে নেবে। চলে আসছি পরের প্রশ্ন। আমি পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদেরই দেখতে ভালো লাগবে না। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও কি আছে। প্রথম প্রশ্ন রয়েছে, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্দেশ করো। তো এখানে দেখো অক্ষরেখা আর দ্রাঘিমারেখার পার্থক্য, যেটা তোমাদের আগেও ছিল, আগেও পড়িয়েছি। বিষয় কি আছে? সংজ্ঞা, সংখ্যা, আকৃতি আর সর্বোচ্চ সর্বনিম্ন মান। তো এখানে দেখো শেষ ঘরটা যদি তোমরা বুঝতে না পারো, আমি শেষ ঘরটা শুধু পড়ে দিচ্ছি। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি আর সর্বনিম্ন মান 0 ডিগ্রি, আর দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো। তো প্রথমে দেখো বায়ুচাপ বলয় বা এয়ার প্রেসার বেল্ট দিয়ে কি লিখবে? পৃথিবীতে কয়েকটি নির্দিষ্ট অঞ্চলের বায়ুতে প্রায় সারা বছরই স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয়াকারে অবস্থান করতে দেখা যায়। পৃথিবীর এই উচ্চচাপ ও নিম্নচাপযুক্ত বলয়াঞ্চল বায়ুচাপ বলয় নামে পরিচিত। দিয়ে পয়েন্ট দেবে সৃষ্টি, দিয়ে লিখবে গোলাকার পৃথিবীর বিভিন্ন স্থানে আবর্তন গতির তারতম্য এবং লম্ব ও তির্যক সূর্যরশ্মি বায়ুচাপ বলয় সৃষ্টিতে সাহায্য করেছে। অবস্থান পয়েন্ট দেবে, দিয়ে লিখবে পৃথিবীতে বায়ুচাপ বলয়গুলি বিভিন্ন অক্ষাংশের পূর্ব পশ্চিমে বিস্তৃত। দিয়ে এই ছবিটা সুন্দর করে তোমরা এঁকে দেবে। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। তো এখানে যে বিষয়গুলো নিয়ে পার্থক্য লেখানো হয়েছে, সংজ্ঞা, উষ্ণতা, জলীয় বাষ্প আর বায়ুচাপের মাত্রা, এই বিষয়গুলোর উপরে পার্থক্যটা লেখা হয়েছে। পার্থক্যটা সুন্দর করে তোমরা লিখে নিও। আচ্ছা, শেষ যে লাইনটা আছে অর্থাৎ শেষ বিষয়টা যদি তোমার বুঝতে অসুবিধা হয় আমি পড়ে দিচ্ছি। বায়ুচাপের মাত্রা 1000 তারা মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয়, আর বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হয়। ঠিক আছে, এবার দেখো চলে আসবো আমরা পরবর্তী যেটা আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। এবার দেখো প্রথমে যেটা আমরা এখানে ডিসপ্লে করছি সেটা সুন্দর করে তোমরা দেখে নেবে। ঋতুচক্র কাকে বলে সেটা প্রথমে লিখবে, তারপরে তোমরা প্রথম থেকে শুরু করে বসন্তকাল থেকে শুরু করলে গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল লিখলে। তারপরে দেখো এর কন্টিনিউশন পার্ট আছে, সেই কন্টিনিউশন পার্টটা তোমরা দেখে নাও। সুন্দর করে ভিডিওটা পজ করো, দিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আমি আর পড়লাম না। এর কন্টিনিউশন পার্ট শরৎকাল, দিয়ে শরৎকালের পয়েন্টটা এখানে ডিসপ্লে হচ্ছে, এটা সুন্দর করে লিখবে। তারপর পরবর্তীতে শীতকাল, শীতকাল লিখলে। তারপরে তোমরা ঋতুচক্রের এই যে ছবিটা, এই ছবিটা সুন্দর করে এঁকে দেবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে পরবর্তী প্রশ্ন, জলবায়ুর বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশের মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা করো। দিয়ে তোমাদের এই উত্তরটা কেমন হবে দেখো। প্রথম পয়েন্ট দিবে মৌসুমী জলবায়ু অঞ্চল, দিয়ে অবস্থান লিখবে এর,
অবস্থানটা লেখা হয়ে গেল। অবস্থান 10 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী দেশসমূহ। কি কি দেশসমূহ আছে দেখো, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন ও জাপানের দক্ষিণাংশ প্রভৃতি স্থানে এই জলবায়ু দেখা যায়। প্রধান বৈশিষ্ট্য, দেখো বৈশিষ্ট্য পয়েন্ট করে লেখা আছে। প্রথমে পয়েন্ট দেবে উষ্ণতা, দিয়ে উষ্ণতা পয়েন্ট করে লিখবে। তারপরে পয়েন্ট দেবে বৃষ্টিপাত, তারপরে পয়েন্ট দেবে বায়ুপ্রবাহ, দিয়ে এই যে মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো শেষ করলাম। এবার দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এই অবস্থানটাকে লিখবে। 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সিরিয়া, লেবানন, জর্ডন, ইসরায়েল, তুরস্ক ইত্যাদি দেশে এই জলবায়ু পরিলক্ষিত হয়। যে প্রধান বৈশিষ্ট্য, একইভাবে উষ্ণতার কি বৈশিষ্ট্য থাকে, বৃষ্টিপাতের কি বৈশিষ্ট্য, আবহাওয়ার কি বৈশিষ্ট্য, এটাও কিন্তু সুন্দর করে লিখবে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর কি আছে, এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য লেখো। আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। তো এর উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখে নাও। এর উত্তরটা প্রধান বৈশিষ্ট্য দিয়ে পয়েন্ট দেবে, দিয়ে উষ্ণতা পয়েন্ট করবে, উষ্ণতা পয়েন্ট করে লিখবে সূর্যরশ্মির লম্বভাবে পড়ে বলে সারা বছর উষ্ণতা বেশি থাকে। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত পয়েন্ট করবে, দিয়ে লিখবে প্রায় প্রতিদিন বিকালে ঝড় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ পরিমাণ বৃষ্টিপাত হয়। একে 4 o'clock রেনফল বলা হয়। তোমাদের পরীক্ষা থাকতে পারে 4 o'clock রেনফল কাকে বলে। বার্ষিক গড় বৃষ্টিপাত 200 থেকে 250 সেন্টিমিটার, দিয়ে তারপর অন্যান্য বৈশিষ্ট্য পয়েন্ট করবে, দিয়ে সবশেষে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম এখানে লিখবে। ঠিক আছে, দেখো এখানে যে সেকেন্ড পার্টের যে প্রশ্ন আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম, সেটা কি কি, আবলুস, মেহগনি, রোজউড, রবার, আয়রনউড, কোকো, সিনকোনা ইত্যাদি। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈলবলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো দেখো এখানেও পয়েন্ট করে লিখতে হবে। প্রথমে লিখবে দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান খনিজ সম্পদ হলো খনিজ তেল। একে ভূতাত্ত্বিক সমীক্ষায় জানা গেছে পৃথিবীর মোট খনিজ তেল সঞ্চয়ের 60% দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলিতে সঞ্চিত রয়েছে। এদের মধ্যে সৌদি আরবেই 26% তেল সঞ্চিত রয়েছে। তবে জনপ্রতি খনিজ তেলের সঞ্চয়ের ভিত্তিতে কুয়েতের স্থান সবার উপরে। এখানে পৃথিবীর মোট খনিজ তেল সঞ্চয়ের 16% সঞ্চিত রয়েছে। এখানকার প্রতিটি দেশের প্রধান প্রধান তৈল খনিগুলির নাম উল্লেখ করা হলো। দিয়ে তোমরা সৌদি আরব লিখবে, পয়েন্ট করবে, দিয়ে এখানকার যে তৈল খনিগুলো আছে, দেখো সাফানিয়া, তোমাদের এটাও করিয়েছি, সাফানিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈল খনি, সেটাও কিন্তু লিখবে। আর যদি বলা হয় বিশ্বের বৃহত্তম তৈল খনি কোনটা, সেটা হচ্ছে ঘাওয়ার। এটা হচ্ছে সমুদ্রগর্ভের হচ্ছে সাফানিয়া, আর বৃহত্তম হচ্ছে ঘাওয়ার। তারপরে পয়েন্ট করবে ইরান, তারপরে পয়েন্ট করবে ইরাক, তারপরে পয়েন্ট করবে কুয়েত। আচ্ছা, তারপরে এই প্রশ্নের কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, সেটা তোমরা দেখে নাও। কাতার পয়েন্ট করবে, কাতার পয়েন্ট করে কাতারের যে তৈল খনিগুলোর নাম লিখবে। তারপরে সংযুক্ত আরব আমিরশাহী পয়েন্ট করবে, দিয়ে এখানকার যে তৈল খনি আছে সেগুলোর নাম যেমন করে এখানে লেখানো হচ্ছে সেটা লিখবে। আমি আর পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 7 নম্বর ওমান, দিয়ে 8 নম্বর সিরিয়া। ঠিক আছে, দিয়ে এই উত্তরটা লেখা তোমরা শেষ করবে। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড, অর্থাৎ এর আগে তোমাদের 15 নম্বর পরীক্ষা হতো, এবার থেকে তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে। তো দেখো তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ পৃথিবীর গতি, এখান থেকে তোমরা যেসব প্রশ্নগুলো তোমরা করে যাবে একবার দেখে নাও। তোমাদের এর মধ্যে যেগুলো স্টার বা ডবল স্টার থাকবে সেগুলো খুবই ভালো করে যাবে। প্রথমে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম যে প্রশ্ন আছে, যে উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তার নাম কি, উত্তর লিখবে কক্ষপথ। তারপরে দেখো ডবল স্টার আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রি সমান হয়, উত্তর লিখবে নিরক্ষরেখায়। 3 নম্বর, 25শে ডিসেম্বর বড়দিনের সময় দক্ষিণ গোলার্ধে কোন ঋতু হয়, উত্তর লিখবে গ্রীষ্ম। 4 নম্বর, সৌরজগতের কোন গ্রহের অক্ষ তার কক্ষের উপর লম্বভাবে অবস্থান করে, উত্তর লিখবে বৃহস্পতি। পরেরটা দেখো, 5এরটা দেখো, এটা ডবল স্টার আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি হলে সেই অবস্থানকে কি বলা হয়, উত্তর লিখবে অপসূর অবস্থান। 6 নম্বর, নরওয়ের কোন বন্দরটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, লিখবে হ্যামারফেস বন্দর। তারপরে 7 নম্বর, মেরু অঞ্চলে রাত্রিকালীন সময়ে আকাশে রামধনুর মতো যে জ্যোতিপ্রভা দেখা যায় তার নাম কি, উত্তর লিখবে মেরুপ্রভা। 8 নম্বর, কোন বেগে বস্তুকে ছুড়লে তা আর পৃথিবীতে ফিরে আসবে না, উত্তর হচ্ছে মুক্তিবেগ।
আচ্ছা, মুক্তিবেগের মান কত সেটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। পরেরটা দেখো 9 নম্বর, সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলা হয়? উত্তর লিখবে মকর সংক্রান্তি। তারপরে সূর্যের আপাত চলনের পথটির নাম কি? উত্তর লিখবে রবি মার্গ। তারপরে 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেদিন 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় তাকে কি বলা হয়? উত্তর লিখবে জলবিষুব। 12 নম্বর, বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়? উত্তর লিখবে মহাবিষুব। 13 নম্বর, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? উত্তর লিখবে 96 কোটি কিলোমিটার। 14 নম্বর, সূর্য স্থির ও পৃথিবী গতিশীল এ কথা কে প্রমাণ করেছিলেন প্রথমে? উত্তর লিখবে গ্যালিলিও গ্যালিলি। তারপরে 15 নম্বর, সুমেরু বৃত্তের অক্ষাংশ কত? উত্তর লিখবে 66.5 ডিগ্রি উত্তর। তারপরে দেখো 16 নম্বর, কত তারিখে অনুসুর হয়? উত্তর লিখবে 3 জানুয়ারি। তারপরে দেখো 17 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অপসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? উত্তর লিখবে 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এবার দেখো চলে আসছি 18 নম্বর, জিপিএস এর পুরো নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 19 নম্বর, কোন তারিখে দক্ষিণ গোলার্ধে বৃহত্তম দিন হয়? উত্তর লিখবে 22শে ডিসেম্বর। এবার দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান 1। এখানে দেখো প্রথমটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, শরৎকালীন বিষুব হয় 23শে সেপ্টেম্বর। তারপরটা দক্ষিণ অয়নান্দ দিবস হলো 21শে ডিসেম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্যের উত্তরায়ণ শেষ হয় 21শে জুন। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু প্রতিটি বিদ্যালয়ের জন্যই খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলার যে কোনো স্কুলের জন্য ইম্পর্টেন্ট, কোনো স্কুলের জন্য ইম্পর্টেন্ট নয় সেরকম কিছু নয়, প্রতিটি বিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা ভালো করে পড়ে যাও, খাতার মধ্যে সুন্দর করে টুকে মুখস্থ করো, দেখে পরীক্ষায় প্রচুর কমন পাবে এখান থেকে তোমরা। তো সূর্যের উত্তরায়ণের শেষ কবে হলো? 21শে জুন। পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। 5 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন খুব, পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 6 নম্বর, 21শে মার্চ মধ্যাহ্নে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে নিরক্ষরেখায়। 7 নম্বর, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? উত্তর লিখবে 66.5 ডিগ্রি কোণ করে। 8 নম্বর, পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে কি হয়? উত্তর লিখবে ঋতু পরিবর্তন হয়। 9 নম্বর, যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হয় সেই বছরই দিনের সংখ্যা হয় 366 দিন। 10 নম্বর দেখো, অধিবর্ষ প্রথম আবিষ্কার করেন কারা? মিশরীয়রা। 11 নম্বর, লাঠির ছায়া সবচেয়ে ছোট হয় দুপুরবেলা। দুপুরবেলা এখানে প্রশ্ন এরকম আসতে পারে, মানুষের ছায়া সবচেয়ে ছোট কখন হয়? লাঠির ছায়া না বলে, তো সেটাও কিন্তু দুপুরবেলাতেই হবে। 12 নম্বর, বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান ডিসেম্বর মাসে। 13 নম্বর, মহাবিষুবের দিনে সূর্যোদয় হয় সকাল 6টায়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এর আগে অল সাবজেক্টের সাজেশন দিয়েছি, এছাড়াও রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে তার প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে। এছাড়াও চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টের সাজেশন সেগুলো কিন্তু দেওয়া চলছে। সেগুলোর জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিও, সেই সাবজেক্টগুলো তোমরা ওখানেই পেয়ে যাবে। 14 নম্বর, দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কোন তারিখে? উত্তর লিখবে 22শে ডিসেম্বর। 15 নম্বর, রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় যে গতিতে তা হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবার বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো প্রথমে কি বলেছে, প্রথমটা ড্যাশ তারিখে মকর সংক্রান্তি হয়? উত্তর লিখবে 22শে ডিসেম্বর। 2 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন, সৌরদিন সংগঠিত হয় ড্যাশ গতির ফলে? উত্তর লিখবে আবর্তন গতির ফলে। 3 নম্বর, ড্যাশ মাসে সূর্য পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে? উত্তর হচ্ছে জুলাই মাসে। তারপরে সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 5 নম্বর, পরিক্রমণের বেগ বাড়ে ড্যাশ অবস্থানে? পরিক্রমণের বেগ বাড়ে অনুসর অবস্থানে। ঠিক আছে। 6 নম্বর, প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, শীতকালে সূর্যকে আমরা উত্তর গোলার্ধে সামান্য ড্যাশ দেখি? উত্তর হচ্ছে বড় দেখি। তারপরটা ইম্পর্টেন্ট, সুমেরু প্রভার অপর নাম কি? উত্তর লিখবে আরোরা বোরিয়ালিস। ঠিক আছে। তারপর দেখো 8 নম্বরে চলে যাচ্ছি, দক্ষিণ গোলার্ধে বড়দিনের উৎসব ড্যাশকালে পালন করা হয়? গ্রীষ্মকালে। আর উত্তর গোলার্ধে আমরা জানি শীতকালে হয়। 9 নম্বর, 2 মেরু অঞ্চলে সূর্যরশ্মি ড্যাশ ভাবে পড়ে? উত্তর লিখবে তীর্যভাবে পড়ে। 10 নম্বর, শীতকালে দিনের দৈর্ঘ্য ড্যাশ হয়? উত্তর লিখবে ছোট হয়। তারপরে দেখো 11 নম্বর, ড্যাশ অঞ্চলে সর্বদা গ্রীষ্ম ঋতু বিরাজ করে? উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলে। তারপরেরটা দেখো, কত তারিখে কুমিরুতে 24 ঘন্টায় দিন থাকে? উত্তর লিখবে 22শে ডিসেম্বর। তারপর 13 নম্বর দেখো, উত্তরায়ণের শেষ সীমার নাম? উত্তরায়ণের শেষ সীমার নাম হচ্ছে, দেখো এখানে
কর্কটক্রান্তি রেখা। তারপরে দেখো 14 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। কি বলেছে? পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য প্রায়, নিরক্ষীয় ব্যাস বলেছে, তো নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য হলো 12,757 কিলোমিটার। 15 নম্বর দেখো, পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে ড্যাশ পরিবর্তন হয়, উত্তর লিখবে ঋতু পরিবর্তন হয়। তারপরে কি বলেছে? 16 নম্বরটা, নিরক্ষরেখা বরাবর প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। নেক্সট, মেরু অঞ্চলে সারা বছরই ড্যাশ কাল বিরাজ করে। কি কাল বিরাজ করে মেরু অঞ্চলে? মেরু অঞ্চলে সারা বছরই শীতকালই বিরাজ করে। 18 নম্বর, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে যখন শীতকাল। এবার চলে আসবো আমরা 19 নম্বরে, এক নক্ষত্র দিন বলা হয় ড্যাশকে। কাকে বলা হয় এক নক্ষত্র দিন? 23 ঘন্টাকে এক নক্ষত্র দিন বলা হয়। 23 ঘন্টা 56 মিনিট। ঠিক আছে, এবার দেখো ডিএ কি বলেছে? সঠিক উত্তরের পাশে ঠিক এবং ভুল উত্তরের পাশে ভুল বসাও। তো ঠিক হলে রাইট এবং ভুল হলে কাটা আমি দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমটা দেখো কি বলেছে? পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্ব সর্বাধিক হয় 3রা জানুয়ারি। এটা ভুল, তাই জন্য আমি এখানে কাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর জন্য সঠিক উত্তর সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে নেবে এবং সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে লিখলে সেটা লিখতে কিন্তু ভুলবে না। 2 মেরুতে সারা বছর গ্রীষ্মকাল থাকে, এটাও কিন্তু ভুল। 22শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলে, এটা ঠিক, তাই জন্য এখানে আমি রাইট দিচ্ছি। 4 নম্বর দেখো, অপসূর অবস্থানের সময় পৃথিবীর গতিবেগ, অপসূর অবস্থানের সময় পৃথিবীর গতিবেগ কি থাকে? কম থাকে বলছে, তো এটাও কিন্তু ঠিক, সেই জন্য রাইট দিলাম। পরেরটা, প্রতিটি গ্রহ বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, তো 5 নম্বরটা কিন্তু ভুল রয়েছে। উপবৃত্তাকার তোমরা কিন্তু এর আগেই পড়লে। অয়ন শব্দটির অর্থ গতি, এটাও কিন্তু ভুল, তাই জন্য কাটা দিচ্ছি। 7 নম্বর দেখো, অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে, এটাও ভুল, তার জন্য কাটা দিলাম। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, এটা একদম ঠিক, তাই জন্য আমি রাইট দিলাম। 9 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন রাতের দৈর্ঘ্য সমান, এটাও কিন্তু ঠিক, এই জন্য রাইট দিলাম। এর আগেই কিন্তু এমসিকিউতে এরকম একটা প্রশ্ন পড়িয়েছি। 2100 সালটি অধিবর্ষ, এটা কিন্তু ভুল, তাই জন্য কাটা দিলাম। তারপরে দেখো 11 নম্বরটা, দক্ষিণ গোলার্ধে সূর্যের লম্ব কিরণের শেষ সময় হলো মকরক্রান্তি রেখা, এটা ঠিক, তাই জন্য রাইট দিলাম। পরেরটা দেখো 12 নম্বর, মেরু অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে সূর্যরশ্মি ক্রমশ তীর্যক হয়ে পড়ে, এটা ভুল, তাই জন্য কাটা দিলাম। তারপরটা বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি, এটা কিন্তু ঠিক, তাই জন্য আমরা রাইট দিলাম। এবার দেখো আমরা পরবর্তীতে চলে আসছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, প্রতিটি প্রশ্ন মানে এক আছে। দেখো বাম স্তম্ভে কি আছে? মহাবিষুব, জলবিষুব, অপসূর, অনুসূর। আর ডান স্তম্ভে আছে 3 জানুয়ারি, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর আর 4ই জুলাই। তো বাম স্তম্ভের সঙ্গে এবার আমরা ডান স্তম্ভ মিল করব। দেখো প্রথমে এটা আছে মহাবিষুব, অর্থাৎ 1.1 যেটা আছে সেটা মিল হবে 21শে মার্চ। নেক্সট, জলবিষুব 1.2 যেটা জলবিষুব রয়েছে সেটা হবে 23শে সেপ্টেম্বর। তারপরে 1.3 অপসূর রয়েছে, অপসূরের সঙ্গে মিল হবে 4ই জুলাই। তারপরে 1.4 যেটা রয়েছে অনুসূর, অনুসূরের সঙ্গে মিল হবে 3 জানুয়ারি। আশা করি মিলটা তোমরা সকলে বুঝতে পেরেছ। আরেকটা মিল আছে, দেখো আরেকটা মিল চলে আসছে আমরা বাম স্তম্ভে আছে 1 সৌর বছর, উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, পৃথিবীর নিরক্ষীয় পরিধি, কুমরি প্রভার অপর নাম, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়। ডান স্তম্ভে আছে 3 জানুয়ারি, 40,075 কিলোমিটার, অরোরা অস্ট্রালিস, 365 দিন 6 ঘন্টা, দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। তো এই মিলটা আমরা করব। প্রথমে দেখো 2.1 যেটা আছে কি রয়েছে 1 সৌর বছর, 1 সৌর বছর হচ্ছে 365 দিন 6 ঘন্টা, তাহলে একের সঙ্গে ঘটা মিল করে নিলাম। তারপরে দেখো অন্য কালারে দেখাই, উত্তর গোলার্ধে যখন বসন্তকাল 2.2 এর সঙ্গে এটা মিল হবে দক্ষিণ গোলার্ধে যখন শরৎকাল। এবার আসছে দেখো 2.3 পৃথিবীর নিরক্ষীয় পরিধি, পৃথিবীর নিরক্ষীয় পরিধির সঙ্গে মিল হবে 40,075 কিলোমিটার। তারপর 2.4 কুমেরু প্রভার অপর নাম, কুমেরু প্রভার অপর নাম হচ্ছে অরোরা অস্ট্রালিস। এর আগে তোমরা অরোরা বেরিয়ালিস পড়েছ, এবার অরোরা অস্ট্রালিস তোমরা জানলে। নেক্সট দেখো একটাই বেঁচে আছে, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়
কবে হয়? 3rd জানুয়ারি, অর্থাৎ ক যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? এবার দেখো সম্পর্ক নির্ধারণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। দেখো উদীয়মান সূর্যের দেশ ইজ টু ড্যাশ, নিশীথ সূর্যের দেশ ইজ টু নরওয়ে। তো এখানে কি হবে? প্রথম যেটা হবে সেখানে হবে জাপান হবে। তারপর দেখো কর্কট সংক্রান্তি যদি 21শে জুন হয়, তাহলে মকর সংক্রান্তি কবে হবে? মকর সংক্রান্তি আমরা এর আগেই বললাম 22শে ডিসেম্বর হবে। 3 নম্বর দেখো ড্যাশ হচ্ছে এর সঙ্গে হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন, আর দক্ষিণায়ন 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। তো এই ড্যাশে কি হবে? তো 3 নম্বর যেটা হবে, 3 নম্বর হচ্ছে উত্তরায়ণ। 4 নম্বর দেখো অপসূরের সঙ্গে কি হবে? যাতে অনুসূরের সঙ্গে 3 জানুয়ারি মিলে, অর্থাৎ 3rd জানুয়ারি মিলে। তাহলে অপসূরের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে 4 জুলাই বা 4 জুলাই। 5 নম্বর বসন্তকালীন বিষুব, এর সঙ্গে কি হবে? যাতে শরৎকালীন বিষুবের সঙ্গে 23শে সেপ্টেম্বর মেলে। 5 নম্বর যেটা হবে 21শে মার্চ। ঠিক আছে? 6 নম্বর নিরক্ষরেখার সঙ্গে কি হবে? দেখো যাতে কর্কটক্রান্তি রেখার সঙ্গে 23.5 ডিগ্রি উত্তরটা ম্যাচ খায়। তো 6 নম্বর যেটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি হবে। 7 নম্বর চলে আসছি। 7 নম্বর দেখো এখানে ড্যাশ আছে, তার সঙ্গে শীতকাল আর দক্ষিণ গোলার্ধের সঙ্গে গ্রীষ্মকাল। তো 7 নম্বর যেটা হচ্ছে এটা হবে উত্তর গোলার্ধ। ঠিক আছে? এবার দেখো বৈসাদৃশ্যটি খুঁজে বের করে লেখো। প্রশ্নের মান 1 করে আছে, অর্থাৎ যেটা ভুল সেটা খুঁজে বের করে লিখতে হবে। আমি এটা লাল দিয়ে দেখাচ্ছি। দেখো এর মধ্যে যেটা অমিল আছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এর মধ্যে যেটা অমিল আছে সেটা হচ্ছে বর্ষা। নেক্সট দেখো 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 21শে মার্চ, 21শে জুন, 22শে ডিসেম্বর আর 24শে সেপ্টেম্বর, এর মধ্যে যেটা মিসম্যাচ আছে সেটা হচ্ছে 24শে সেপ্টেম্বর। নেক্সট ভারত, ডেনমার্ক, নরওয়ে, স্পেন, এর মধ্যে যেটা মিসম্যাচ ভারত। এবার বোধমূলক প্রশ্ন, প্রতি প্রশ্নের মান 1। কি আছে প্রথমটা দেখো, 1 নম্বরে চলে আসছি। আমার জন্যই পৃথিবী সূর্যের চারিদিকে এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে, আমি কে? 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, আমি আমার জন্মদিন 4 বছর অন্তর পালন করি, আমি কে? আচ্ছা সরি, প্রথমটার উত্তর বলা হয়নি। প্রথমটার উত্তর হচ্ছে মহাকর্ষ শক্তি। 2 নম্বর যেটা আমি আমার জন্মদিন 4 বছর অন্তর পালন করি, আমি কে? আমি হচ্ছি ফেব্রুয়ারি। ঠিক আছে? তারপরে 29শে ফেব্রুয়ারি, বা যেটাকে অধিবর্ষ আমরা বলতে পারি। 3 নম্বর দেখো আমার উপরে সূর্য 22শে ডিসেম্বর লম্বভাবে কিরণ দেয়, আমি কে? আমি হচ্ছি মকরক্রান্তি রেখা। 4 নম্বর আমার উপর সূর্য 21শে জুন লম্বভাবে কিরণ দেয়, আমি কে? আমি হচ্ছি কর্কটক্রান্তি রেখা। এবার দেখো আয়ে কি আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 2 করে এখানে। ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো রবি মার্ক বা সূর্যের আপাত বার্ষিকতি কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরটা কর্কট সংক্রান্তি কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু তোমাদের বইয়ে পেয়ে যাবে, যদি কোনোটা তোমাদের না পাও সেটা কমেন্টে লিখবে, আমি তোমাদের সেই উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে? 3 নম্বর মকর সংক্রান্তি কাকে বলে। 4 নম্বর পৃথিবীর কক্ষতল কি। প্রতিটি প্রশ্ন কিন্তু খাতায় ভালো করে টুকে তার উত্তরগুলো লিখে মুখস্থ করবে। 5 নম্বর সৌর বছর কি। 6 নম্বর বার্ষিক গতির প্রভাবগুলি লেখো। 7 নম্বর ঋতুচক্র বলতে কি বোঝো। 8 নম্বর ছায়াবৃত্ত কাকে বলে। 9 নম্বর মুক্তিবেগ কাকে বলে। এগুলো কিন্তু কি ইম্পর্টেন্ট প্রশ্ন করা খুব। তারপরে দেখো সংক্রান্তি বলতে কি বোঝো। 11 নম্বর পৃথিবী মহাকাশে ছিটকে না গিয়ে কিভাবে সূর্যের চারপাশে ঘুরছে। 12 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অধিবর্ষ কি। 13 নম্বর পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো। 14 নম্বর পরিক্রমণ গতি বলতে কি বোঝো। 15 নম্বর পৃথিবীর কক্ষতল বলতে কি বোঝো। 16 নম্বর গ্রীষ্ম কেন শীতের থেকে গরম। 17 নম্বর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর উপর আমরা অবস্থান করি কিন্তু আমরা ছিটকে পড়ি না কেন। এবার দেখো টিকা লিখতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে। কি টিকা আছে দেখো, জিওয়েড এর টিকা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনুসুর, অপসুর, সূর্য উত্তরায়ণ। 5 নম্বর যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কুমেরু প্রভা। আর 6 নম্বর মহাবিষুব। 7 নম্বর কর্কট সংক্রান্তি। 8 নম্বর মকর সংক্রান্তি। তারপরে দেখো কি আছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে। 2 নম্বর পৃথিবীর ঋতু পরিবর্তনের কারণ কি। 3 নম্বর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জলবিষুব মহাবিষুব কাকে বলে, 1+1। 4 নম্বর পৃথিবীর পরিক্রমণের বৈশিষ্ট্য লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন খুব। 5 নম্বর উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল, কেন। তারপরে অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লিখতে বলেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর দেখবে
তোমাদের রায়মার্টিনে অনেক পেপারেই তোমরা 8 নম্বরের প্রশ্নটা পেয়ে যাবে। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতলের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলে আসছি রচনাধর্মী প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে কি পড়ে তোমরা প্র্যাকটিস করে যাবে। প্রথমটা দেখো ইম্পর্টেন্ট, পৃথিবীর আবর্তন গতির ফলাফল ভালো করে পড়ে যাবে। পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল লেখো। চিত্রসহ ঋতুচক্রের পরিচয় দাও। চিত্রসহ ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো। পৃথিবীর পরিক্রমণ গতির বৈশিষ্ট্য লেখো। সূর্যের দৈনিক আপাত গতি ও বার্ষিক আপাত গতির মধ্যে পার্থক্য লেখো। তো এইটা হচ্ছে তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে তার সাজেশন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। তোমাদের এর পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার করাবো। এতদূর অবধি তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের এখনকার আলোচ্য যে চ্যাপ্টার সেটা রয়েছে তোমাদের ভূগোলের যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়, তার সাজেশন প্রশ্ন উত্তর। প্রথমে দেখো কি বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1 করে রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, নিরক্ষরেখার মান কত? তোমার উত্তর লিখবে 0 ডিগ্রি। 2 নম্বর, পৃথিবীর মাঝখানে অবস্থিত বৃত্তাকার কাল্পনিক রেখার নাম কি? তোমরা উত্তর লিখবে নিরক্ষরেখা। 3 নম্বর দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর কোন রেখায় সারা বছর দিন রাত্রি সমান থাকে? উত্তর হচ্ছে বিষুব রেখায়। তারপরে দেখো 4 নম্বর, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের অবস্থান দেখা যায় এবং তার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায় তার নাম কি? তো এটার যেটা উত্তর সেটা হবে সেক্সটাইন যন্ত্র। তারপর দেখো 5 নম্বর, রাত 12টার পর থেকে পরদিন দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে কি বলা হয়? উত্তর লিখবে AM। 6 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন খুব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? উত্তর লিখবে প্রায় 15 কোটি কিলোমিটার। 7 নম্বর, ক্ষুদ্রতম সমাক্ষরেখার নাম কি? উত্তর লিখবে সুমেরু কুমেরু বিন্দু। 8 নম্বর দেখো, সর্বোচ্চ অক্ষরেখা কোনটি মানটা এখানে ভুল হয়ে গেছে, উত্তর লিখবে সুমেরু ও কুমেরু বিন্দু। তারপর দেখো 9 নম্বর, পৃথিবীর সর্বোচ্চ অক্ষাংশ কত? উত্তর লিখবে তোমরা পৃথিবীর যে সর্বোচ্চ অক্ষাংশ সেটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ। তারপরে দেখো সর্বনিম্ন অক্ষাংশ কত? সেটা হচ্ছে 0 ডিগ্রি, যেটা নিরক্ষরেখা। 11 নম্বর দেখো, কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? উত্তর লিখবে মূল মধ্য রেখাকে। 12 নম্বর, প্রত্যেক দ্রাঘিমা রেখা নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? এর উত্তরে তোমরা লিখবে 90 ডিগ্রি কোণে হেলে থাকে। তারপরে দেখো 13 নম্বর, ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রিনিচের সময়ের পার্থক্য কত? উত্তর যেটা লিখবে 5 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, আগেরটার উত্তর হচ্ছে 90 ডিগ্রি কোণে হেলে থাকে, ঠিক আছে। 14 নম্বর দেখো, মকরক্রান্তি রেখার মান কত? মকরক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। তারপরে দেখো সঠিক উত্তর নির্বাচন করো, প্রশ্নের মান আছে 1 করে। গ্রিনিচের সময় নির্ধারণ করা হয় ক্রোনোমিটার দ্বারা। পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে মূল মধ্যরেখা। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ 1013.25 মিলিবার। মূল মধ্যরেখাটি কোন শহরের উপর দিয়ে গেছে? উত্তর লিখবে লন্ডন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমারেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। 6 নম্বর, পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর যে অক্ষরেখাটি গেছে তার নাম কর্কটক্রান্তি রেখা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেক দ্রাঘিমা রেখা হলো বৃত্তাকার, উপবৃত্তাকার নাকি অর্ধবৃত্তাকার? উত্তর হচ্ছে অর্ধবৃত্তাকার। 8 নম্বর, প্রত্যেক অক্ষরেখা হলো বৃত্তাকার। 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কটি? 360টি। 10 নম্বর, 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে কল্পিত অক্ষরেখার সংখ্যা 179টি। এবার দেখো শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম যে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে কোনটা ভাগ করেছে? দেখো কে ভাগ করেছে? সমানভাবে ভাগ করেছে নিরক্ষরেখা। তারপর দেখো অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। 3 নম্বর, কর্কট ক্রান্তি রেখাটি সূর্যের উত্তরায়ণের শেষ সীমা। 4 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা দেখো, কর্কট ক্রান্তি রেখার অক্ষাংশের মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর আর মকর ক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। 5 নম্বর, দ্রাঘিমা রেখাকে ড্যাশ রেখাও বলা হয়, দ্রাঘিমা রেখাকে দেশান্তর রেখাও বলা হয়। 6 নম্বর, প্রতি ডিগ্রি অক্ষরেখাকে ড্যাশ মিনিটে ভাগ করেছে? উত্তর লিখবে 4 মিনিটে ভাগ করেছে। 7 নম্বর, খুব গুরুত্বপূর্ণ, নিরক্ষরেখার সমান্তরালে বৃত্তাকার কল্পিত রেখাগুলি হলো, নিরক্ষরেখার সমান্তরালে বৃত্তাকার কল্পিত রেখা হচ্ছে অক্ষরেখা। তারপর দেখো কলকাতার অক্ষরেখার মান কত? কলকাতার অক্ষরেখার মান হচ্ছে 22.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ 22 ডিগ্রি 30 মিনিট উত্তর। তারপর দেখো 9 নম্বর, কলকাতার দ্রাঘিমার মান কত? উত্তর লিখবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব।
10 নম্বর পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার মতো। তারপর দেখো সঠিক উত্তরের পাশে ঠিক এবং ভুল উত্তরের পাশে ভুল বসাবে। ঠিক হলে তাহলে আমি রাইট দিচ্ছি, আর ভুল হলে আমরা কাটা দিচ্ছি। প্রথমটা দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য থেকে স্থান দুটির সময়ের পার্থক্য জানা যায়, এটা ঠিক, রাইট দিলাম। অক্ষরেখাগুলি প্রতিটি অর্ধবৃত্ত, এটা ভুল, তাই জন্য আমরা এখানে কাটা দিলাম। পরেরটা দেখো নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি, তো এটার কিন্তু 3 নম্বর যেটা আছে সেটা ঠিক, তাই জন্য আমরা রাইট দিলাম। 4 নম্বর পৃথিবীর যে কোনো জায়গায় অক্ষাংশ ও দ্রাঘিমা জানার একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস, এটা ঠিক। তারপরে দেখো 5 নম্বর স্থানীয় সময় নির্ণয় করা হয় সমকক্ষ রেখাকে ভিত্তি করে, 5 নম্বরটা ভুল। 6 নম্বর মহাবৃত্তের উদাহরণ হলো মূল মধ্যরেখা, এটা হচ্ছে ভুল, তাই জন্য কাটা দিলাম। 7 নম্বর 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি লম্ব স্থানকে নিম্ন অক্ষাংশ বলা হয়, 7 নম্বরটা ভুল, তাই জন্য কাটা দিলাম। 8 নম্বরটা 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি লম্ব স্থানকে উচ্চ অক্ষাংশ বলা হয়, এটা ঠিক, এটা রাইট দিলাম। তারপর 9 নম্বর আন্তর্জাতিক তারিখরেখার মান 180 ডিগ্রি, এটা ঠিক, এই জন্য রাইট দিলাম। এবার দেখো চলে আসছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ যত বলেছি প্রতিটি প্রশ্নের মান 1। দেখো বাম স্তম্ভে কি রয়েছে, মহাবৃত্ত, গ্রিনিচ শহর, ক্রোনোমিটার, দেশান্তর রেখা। আর ডান স্তম্ভে কি রয়েছে, ডান স্তম্ভে রয়েছে লন্ডন, গ্রিনিজের সময়মাপক ঘড়ি, দ্রাঘিমা রেখা আর নিরক্ষরেখা, এগুলো রয়েছে ডান স্তম্ভ। এবার যদি আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করি তাহলে আমরা কি পাবো দেখি। প্রথমটা দেখো, প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে মহাবৃত্ত, তার সঙ্গে মিল হবে নিরক্ষরেখা। 2 নম্বর যেটা রয়েছে গ্রিনিচ শহর, গ্রিনিচ শহরের সঙ্গে মিল হবে দেখো লন্ডন। 3 নম্বর দেখো ক্রোনোমিটার, ক্রোনোমিটারের সঙ্গে মিল হবে গ্রিনিচ এর সময়মাপক ঘড়ি। একটা থেকে গেল দেশান্তর রেখা, দেশান্তর রেখা হচ্ছে দ্রাঘিমা রেখা, ঠিক আছে। এবার দেখো বৈসাদৃশ্য যেটা সেটা খুঁজে বের করতে হবে, যেটা এর মধ্যে ম্যাচ খাচ্ছে না। প্রথমটা দেখো মূল মধ্যরেখা, দেশান্তর রেখা, জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা, মিসম্যাচ হচ্ছে বিষুবরেখা। মানচিত্র, বই, দেওয়াল মানচিত্র, গ্লোব, গ্রিড মানচিত্র, যেটা মিসম্যাচ গ্লোব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 190 ডিগ্রি পশ্চিম, 188 ডিগ্রি পূর্ব আর 79 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে মিসম্যাচ হচ্ছে 79 ডিগ্রি উত্তর। তারপর দেখো কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত আর সুমেরু, এর মধ্যে সুমেরুটা হচ্ছে মিসম্যাচ। এবার বোধমূলক প্রশ্নে আমরা চলে আসছি, অর্থাৎ জিতে যেটা রয়েছে দেখো প্রথমটা, আমরা দুটি এমন এক অক্ষরেখা যারা বিন্দুর আকারে অবস্থান করি, আমরা কারা? উত্তর লিখবে 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 2 নম্বর প্রথমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। 2 নম্বর দেখো পৃথিবীর কোন গোলার্ধের দেশ সবচেয়ে আগে সূর্যালোক পায়? উত্তর লিখবে পূর্ব গোলার্ধের। 3 নম্বর আমি পূর্ব গোলার্ধের একটি স্থান, আমার দ্রাঘিমা 11 ডিগ্রি পূর্ব, এখানে এখন সকাল 8টা হলে 12 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় কটা বাজবে? উত্তর হবে 8টা 4 মিনিট বাজবে, ঠিক আছে, তোমরা করে দেখে নেবে, 8টা 4 মিনিট হবে উত্তর, সকাল 8টা 4 মিনিট, ঠিক আছে। এবার দেখো এই যেটা রয়েছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 2 করে। প্রথমে যেটা প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর পৃথিবীর উপর অবস্থিত কোন স্থানের সঠিক অবস্থান কিভাবে নির্ণয় করা যায়? 2 নম্বর প্রতিটি অক্ষরেখার কৌণিক মান 360 ডিগ্রি কেন? নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ কি? আচ্ছা আমি আগেও বলেছি আবারও বলছি, এই উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, যদি না পারো কমেন্টে জানাবে, আমি সেই উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। 4 নম্বর অক্ষাংশ কাকে বলে? 5 নম্বর প্রতিপাদক স্থান কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর কৌণিক দূরত্ব কি? 7 নম্বর মূল মধ্যরেখার 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর আন্তর্জাতিক তারিখরেখার বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রমাণ সময় বলতে কি বোঝো? 10 নম্বর পূর্ব দ্রাঘিমা ও পশ্চিম দ্রাঘিমা কাকে বলে? 11 নম্বর দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলা হয় কেন? 12 নম্বর কি আছে, এটা কোন দিকে হবে? হ্যাঁ, পৃথিবীর কোন দিকে গেলে সময় এগিয়ে যায় ও কেন? 13 নম্বর পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো? 14 নম্বর রৈখিক দূরত্ব কাকে বলে? বা টিকা দিয়েছে দেখো, প্রশ্নের মান 2 আছে, অক্ষাংশ, প্রমাণ সময়, মহাবৃত্ত, মূল মধ্যরেখা, কৌণিক দূরত্ব, আন্তর্জাতিক তারিখরেখা। তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য ভালো করে যাবে। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট। অক্ষরেখার প্রধান বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর দ্রাঘিমা রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর নিরক্ষরেখার গুরুত্ব লেখো। প্রতিপাদক স্থান কাকে বলে উদাহরণ দাও। 7 নম্বরটা গুরুত্বপূর্ণ, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম সম্পর্কে যা জানো লেখো। তারপর দেখো রচনাধর্মী যে প্রশ্নগুলো আছে, 5 নম্বরের যে প্রশ্ন 5 মান,
প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, গ্রিনিজের সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে সম্পর্কে সময়ের পার্থক্য নিরূপণ করো। 2 নম্বর, অক্ষরেখা ও অক্ষাংশের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, কোনো স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করবে উদাহরণ সহ বুঝিয়ে দাও। 4 নম্বরটা গুরুত্বপূর্ণ, দেখো দ্রাঘিমারেখাকে মধ্যাহ্ন রেখা বলা হয় কেন। 5 নম্বর, ভৌগোলিক জালক কাকে বলে, এর গুরুত্ব কি। 6 নম্বর, পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলির চিত্রসহ পরিচয় দাও। তো এই গেল তোমার দ্বিতীয় চ্যাপ্টার। এখনো অবধি তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আগেও বলেছি, আবারও বলছি, এর উত্তরগুলো কিন্তু খাতায় সুন্দর করে লিখবে। এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে কমন পাবে এবং পরীক্ষার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এখান থেকে তোমরা কত নম্বরের প্রশ্ন কমন পেলে। তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ তৃতীয় অধ্যায় বায়ুচাপ। তো বায়ুচাপ থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান হচ্ছে 1। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর লিখবে ব্যারোমিটার। তারপরে 2 নম্বর যে প্রশ্ন, বায়ু চাপ দেয় কেন? বায়ুর ওজন আছে তাই বায়ু চাপ দেয়। 3 নম্বর, প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি হারে তাপমাত্রা কমে যায়? উত্তর লিখবে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে। 4 নম্বর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো ব্যারোমিটার যন্ত্রটি কোন পদার্থে পরিপূর্ণ? উত্তর লিখবে পারদে পরিপূর্ণ। 5 নম্বর, পৃথিবীর কোন গোলার্ধে বায়ুর চাপ সবচেয়ে বেশি? তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে উত্তর গোলার্ধে। 6 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো পৃথিবীতে কটি প্রধান বায়ুচাপ বলয় আছে? উত্তর হচ্ছে 7টি। তারপর দেখো 7 নম্বর যেটা রয়েছে, 7 নম্বর রয়েছে স্বাভাবিক বায়ুর চাপ কত? উত্তর লিখবে 980 থেকে 1050 মিলিবার। 8 নম্বর রয়েছে বায়ু কোন কোন দিক থেকে চাপ দেয়? উত্তর লিখবে বায়ু সব দিক থেকেই চাপ দেয়। 9 নম্বর খুব গুরুত্বপূর্ণ, কোন স্থানে বায়ুর চাপ খুবই বেশি থাকে? উত্তর লিখবে উচ্চচাপ কেন্দ্রে। 10 নম্বর, পর্বত শীর্ষে বায়ুর চাপের পরিমাণ কিরূপ থাকে? উত্তর লিখবে কম থাকে। 11 নম্বর, কোন কাল্পনিক রেখার উপর বায়ুর গড় চাপ সবসময় সমান থাকে? উত্তর লিখবে সমচাপ রেখার উপর। 12 নম্বর, বায়ুর তাপমাত্রার যন্ত্রের নাম কি? বায়ুর তাপ মাপার যন্ত্রের নাম কি? ঠিক আছে, বায়ুর তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। 13 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার। ঠিক আছে, এই দুটো যাতে মানে এলোমেলো না হয়, কোনটা ক্যালোরিমিটার কোনটা হাইগ্রোমিটার ভালো করে মনে রাখবে। তারপর বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান আছে 1 করে। বায়ুর দিক নির্দেশ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো বাত পতাকা। 2 নম্বর, বায়ুর উষ্ণতা মাপার একক হলো ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বরটাও ইম্পর্টেন্ট, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ 1013.25 মিলিবার। 4 নম্বর, 2 ক্রান্তীয় অঞ্চলে কোন চাপ তৈরি হয়? উত্তর লিখবে উচ্চচাপ তৈরি হয়। 5 নম্বর, শীতল মরু অঞ্চলে বায়ুচাপ বেশি। 6 নম্বর, বায়ুর ঘনত্ব বাড়ে, শীতল বায়ুর ঘনত্ব বাড়ে। 7 নম্বর, ব্যারোমিটারে ব্যবহৃত হয় পারদ। 8 নম্বর খুব গুরুত্বপূর্ণ, পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক কমে। 9 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, দেখো বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার। 10 নম্বর, বায়ুর উচ্চচাপ প্রকাশ করা হয় এইচ দ্বারা। এবার দেখো শূন্যস্থান পূরণ বলেছে, দেখো শূন্যস্থান পূরণের প্রথম কি আছে, দেখো জুলাই মাসে এশিয়া মহাদেশের অভ্যন্তরভাগে ড্যাশ সৃষ্টি হয়? উত্তর হচ্ছে নিম্নচাপের সৃষ্টি হয়। 2 নম্বর, খনি অঞ্চলে বায়ুচাপ সমুদ্র সমতলের তুলনায় বেশি। তারপরে দেখো 3 নম্বর, পৃথিবীতে বায়ুর উষ্ণতা বাড়লে এটা উষ্ণতা হবে, বায়ুর চাপ কমবে। 4 নম্বর, ড্যাশ বায়ু হালকা তাই চাপ কম দেয়, হচ্ছে উষ্ণ বায়ু। 5 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, বায়ুচাপের তারতম্যই হলো বায়ু প্রবাহের প্রধান কারণ, এখানে হবে বায়ুচাপের। তারপরে দেখো 6 নম্বর, সুমেরু অঞ্চলে ড্যাশ বিরাজ করে? উত্তর লিখবে উচ্চচাপ। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কি হয়? 8 নম্বর হচ্ছে কমে। তো এটা তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর যেটা রয়েছে, টলিশালির শূন্যস্থানে কিছু পরিমাণ পারদ বাষ্প থাকে। 10 নম্বর, পৃথিবীর ড্যাশ গতির জন্য বায়ুর গতি বিক্ষেপ ঘটে? উত্তর হচ্ছে আবর্তন গতির জন্য। এবার সঠিক উত্তরের পাশে ঠিক এবং ভুল উত্তরের পাশে ভুল বসাও। তো সঠিক উত্তরের পাশে ঠিকে আমি রাইট দিচ্ছি, আর ভুল হলে সেটা কাটা দিচ্ছি। প্রথমে দেখো বায়ুতে জলীয়বাষ্প বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়, এটা ভুল, তার জন্য এখানে আমি কাটা দিলাম। পরেরটা একটু ডিপ করে দিই, দেখতে সুবিধা হবে। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। তো এর যেটা সঠিক এটা হচ্ছে ঠিক। 3 নম্বর, প্রতি 300 মিটার উচ্চতা বাড়লে বায়ুর চাপ বৃদ্ধি পায় প্রায় 34 মিলিবার, এটা কিন্তু ভুল, তার জন্য এখানে কাটা দিচ্ছি।
4 নম্বর 2 মেরু অঞ্চলের বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে, এটা ঠিক, এখানে রাইট দিলাম। 5 নম্বর ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুর নিচের স্তর ঘন বলে এর চাপ সবচেয়ে কম হয়, তো এটা ভুল, তার জন্য এখানে কাটা দিলাম। 6 নম্বর ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটাও ভুল, কাটা দিলাম। এর উত্তরটা কিন্তু এর আগেই দেখলাম আমরা। আমেরিকা যুক্তরাষ্ট্রের সৃষ্ট ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে যে সৃষ্ট ঘূর্ণপাত সেটা হ্যারিকেন নামে পরিচিত নয়, তো এখানে কাটা দিলাম। পরেরটা, সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান, তো এটা ঠিক, তাই জন্য এখানে রাইট দিলাম। টরিসের শূন্যস্থানে কিছুটা জলীয় বাষ্প থাকে, এটা ভুল, এটাকে দেখলাম কি পারদ বাষ্প থাকে। পরেরটা, এভারেস্টের বায়ুচাপ সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ অপেক্ষা কম, এটা ঠিক, তাই জন্য রাইট দেব। এবার বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করতে বলেছে। বাম স্তম্ভে কি রয়েছে দেখে নাও আগে। ভারত মহাসাগরীয় ঘূর্ণবাত, বায়ুর চাপ মাপক যন্ত্র, বায়ুর গতিবেগ মাপক যন্ত্র, উচ্চচাপের বায়ু, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র। তো প্রথমে ভারত মহাসাগরীয় ঘূর্ণবাত, এটার সঙ্গে যেটা তোমাদের মিল হবে সেটা হচ্ছে সাইক্লোন। পরেরটা দেখো, বায়ুর চাপ মাপক যন্ত্র, এটার সঙ্গে কোনটা মিল হবে? ব্যারোমিটার। বায়ুর গতিবেগ মাপক যন্ত্র, এটার সঙ্গে তোমাদের মিল হবে অ্যানিমোমিটার। কি বলছে উচ্চচাপের বায়ু, এটার সঙ্গে তোমাদের মিল হবে অধিক ঘনত্ব যুক্ত। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, একটা থেকে গেছে হাইগ্রোমিটার। ঠিক আছে, আশা করি তোমরা এখন বুঝতে পারছো। এবার দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 2 করে। প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ঝড় আসার আগে পরিবেশ থমথমে থাকার কারণ কি? তারপরটা দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ হ্রাস পায় কেন? 3 নম্বর উচ্চ পার্বত্য অঞ্চলে চাল ডাল ভালো করে সেদ্ধ হয় না কেন? 4 নম্বর বায়ুচাপ মাপা হয় কোন এককে? সমুদ্র সমতলে বায়ুচাপ কত? 5 বায়ুর উচ্চচাপের একটি পরীক্ষা বলো। 6 2 মেরু অঞ্চলে উচ্চচাপ হওয়ার কারণ কি? 7 ঘরের উষ্ণতা, এটা উষ্ণতাই হবে, ঘরের উষ্ণতায় কিভাবে জলকে ফোটানো সম্ভব হয়? 8 নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণ কি কি? 9 বায়ু চাপ দেয় কেন? 10 মহাকাশচারীরা বিশেষ ধরনের পোশাক পরেন কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর বর্ষা ঋতুতে বায়ুর চাপ কম থাকে কেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার টিকা লিখতে বলেছে কি, টিকার মান আছে 2 করে। প্রথমটা খুব গুরুত্বপূর্ণ, বায়ু প্রবাহ। 2 নম্বর বায়ু স্রোত, 3 নম্বর উচ্চচাপ, 4 নম্বর নিম্নচাপ, 5 নম্বর বায়ুর চাপ, 6 নম্বর হ্যারিকেন, 7 নম্বর টাইফুন, 8 নম্বর চাপ কক্ষ, 9 নম্বরটা গুরুত্বপূর্ণ কালবৈশাখী। এবার এই যেটা আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 3 করে। প্রথমটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়ের চিত্র অঙ্কন করো, এটা কিন্তু ভালো করে যাবে। রায় মার্টিনের বিভিন্ন স্কুলের প্রশ্নে কিন্তু এটা অনেকটাই দেখা যাচ্ছে। 2 নম্বর বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ আর 2 ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়েছে কেন? 4 সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো 1+2। 5 আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়ে ব্যারোমিটারের ব্যবহার লেখো। 6 নম্বরটা গুরুত্বপূর্ণ, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি কি কি? 7 নম্বর প্রতীপ ঘূর্ণপাতের বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর নিরক্ষীয় চাপ বলয় বা ডোলড্রাম বলতে কি বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর এটাও খুব গুরুত্বপূর্ণ, পৃথিবীর আবর্তন গতির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক লেখো। এবার চলে আসছি এই চ্যাপ্টার থেকে যে রচনাধর্মী প্রশ্নগুলো ভালো করে করবে। প্রথমটা, বায়ুর চাপ কাকে বলে? বায়ুর চাপের তারতম্যের কারণগুলি লেখো 2-3। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, এর উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, যদি না পাও কমেন্টে জানাবে, আমি সেগুলো নিয়ে আসবো। 2 নম্বর বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চলের মধ্যে 3টি পার্থক্য লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দেখো, বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো, এটা হবে উষ্ণতা, এটাও গুরুত্বপূর্ণ। 4 নম্বর বায়ুচাপের তারতম্যের কারণ হিসাবে বায়ুর উষ্ণতা ও ভূমির উচ্চতার ভূমিকা লেখো। 5 নম্বর ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ু ঘনত্ব বায়ুর চাপ কমে কেন? ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের যে 3 নম্বর চ্যাপ্টার গেল, বায়ুচাপের যে প্রশ্নগুলো ভালো করে যাবে। এই প্রশ্নগুলো আবারও বলছি, খাতায় ভালো করে প্রশ্ন এবং তার উত্তরগুলো লিখে নোট বানিয়ে ভালো করে মুখস্থ করো, এবং এর মধ্যে থেকে দেখবে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। পরীক্ষার পরে কটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেলে অবশ্যই কিন্তু কমেন্ট লিখতে ভুলবে না। এতটা অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। এর পরবর্তীতে কোন সাবজেক্ট তোমরা চাও, এটাকে তোমাদের ইতিহাস দিয়েছি, এরকম
চ্যাপ্টার ওয়াইজ এরপরে কোন সাবজেক্ট তোমরা চাও সেটা কিন্তু কমেন্ট লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম অবশ্যই লিখবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ এশিয়া মহাদেশ, তার যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো একবার দেখে নাও। প্রথমে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান আছে 1 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ, উত্তর হবে পামির মালভূমিকে। 2 নম্বর, এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় কোন পর্বত অবস্থিত? উত্তর হচ্ছে উরাল পর্বত অবস্থিত। 3 নম্বর, এশিয়ার উষ্ণতম স্থানের নাম কি? উত্তর লিখবে এশিয়ার উষ্ণতম স্থান হচ্ছে জেকোবাবাদ। 4 নম্বর, এশিয়ার কোন সাগরের জলে কোনো জিনিস ডোবে না? উত্তর লিখবে মরু সাগরের জলে। 5 নম্বর দেখো, খুব গুরুত্বপূর্ণ, কোন নদী পিত নদী নামে পরিচিত? উত্তর লিখবে হোয়াংহো নদী। 6 নম্বর, এশিয়ার মধ্যভাগের জলবায়ু কি প্রকৃতির? উত্তর লিখবে চরম ভয়াবহ প্রকৃতির। 7 নম্বর, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর লিখবে ইনিশি। 8 নম্বর, এশিয়ার দীর্ঘতম দক্ষিণ বাহিনী নদীর নাম কি? উত্তর লিখবে মেকং। 9 নম্বর, পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটা? উত্তর লিখবে এশিয়া। 10, 11 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 কি বলেছে দেখো, ওব, ইনিশি ও লেনা নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে? উত্তর লিখবে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। 11 নম্বর, কোন অঞ্চলে অসংখ্য হ্রদ, উপহ্রদ ও খাল থাকায় একে চীনের হল্যান্ড বা জলের দেশ বলা হয়? উত্তর লিখবে ইয়াংশিকিয়াং বদ্বীপ অঞ্চল। ঠিক আছে, এবার দেখো 12 নম্বর, গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর লিখবে সাংহাইকে বলা হয়। 13 নম্বর, চীনের ধানের গোলা কোন প্রদেশকে বলা হয়? উত্তর লিখবে হুনান প্রদেশকে। 14 নম্বর, জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? উত্তর যেটা লিখবে সেটা হচ্ছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। ঠিক আছে, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল, এটা হচ্ছে উত্তর। 15 নম্বর, জাপানের বৃহত্তম সমভূমির নাম কি? জাপানের বৃহত্তম যে সমভূমি সেটার নাম হচ্ছে কান্টো সমভূমি। নেক্সট দেখো 16 নম্বর, জাপানের শিল্পাঞ্চলের বৃহত্তম শিল্পের নাম কি? উত্তর লিখবে কার্পাস বস্ত্রবয়ন শিল্প। এবার দেখো দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈলবন্দর থেকে যে সেই পার্টের কিছু প্রশ্ন তোমরা দেখে নাও। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর স্কুলে এই প্রশ্নটা বারবার আসে। তো এর উত্তর হচ্ছে সাফানিয়া। তারপরে দেখো ইরাকের বৃহত্তম তৈলখনির নাম লেখো। ইরাকের বৃহত্তম বলেছে এখানে, ইরাকেরটা হচ্ছে কিরকুক। তারপরে 19 নম্বর, খনিজ তেল উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম? খনিজ তেল উৎপাদনে প্রথম হচ্ছে সৌদি আরব। তারপরে দেখো 20 নম্বর, ওপেকের পুরো নাম কি? ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 21 নম্বর, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর লিখবে ওপেকের সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার চলে আসছি পরেরটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান আছে 1 করে। প্রথম প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হলো? দেখো তুন্দ্রা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ এখানে দেখো কি কি অপশন আছে, লাইকেন আছে, ম্যাপল আছে, উইলো আছে। তো উত্তর হচ্ছে তোমাদের যেটা এটা সঠিক উত্তর সেটা হচ্ছে লাইকেন। ঠিক আছে, পরেরটা দেখো, চিরগোধূলি অঞ্চল হলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে নিরক্ষীয় চিরহরিৎ। 3 নম্বর, এশিয়ার উষ্ণতম, এগুলো একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, উষ্ণতম হবে। উষ্ণতম স্থান হচ্ছে জেকোবাবাদ। ঠিক আছে, তো এই জেকোবাবাদ কোন দেশে অবস্থিত তোমরা যদি জানো কমেন্ট লিখে অবশ্যই জানাবে। 4 নম্বর, পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত স্থানটি হলো মৌসিনরাম। 5, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম গডউইন অস্টিন বা কেটু। 6, এশিয়া মহাদেশ অবস্থিত ইউরোপ ও আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে। 7, খুব গুরুত্বপূর্ণ, স্বর্ণ রেণু নদী বলা হয় ইয়াংশিকিয়াংকে। 8, পৃথিবীর ছাদ আগেই করালাম পামির মালভূমিকে। 9, পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত পর্বতশ্রেণী সুলেমান। 10, এশিয়ার সর্বাধিক জনবহুল শহর হলো টোকিও। 11, এশিয়া মহাদেশের দেশের সংখ্যা 48টি। 12, চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে। এবার দেখো ইয়াংশিকিয়াং হবে থেকে কিছু এমসিকিউ দেখে নাও। চীনের দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশিকিয়াং। চীনের হল্যান্ড বলা হয় ইয়াংশিকিয়াং বদ্বীপ অঞ্চলকে। চীনের শস্য ভাণ্ডার বলা হয় ইয়াংশিকিয়াং বদ্বীপ অঞ্চলকে। ইয়াংশিকিয়াং পৃথিবীর
তৃতীয় দীর্ঘতম নদী অববাহিকা। এবার টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল থেকে কিছু শর্ট কোশ্চেন তোমরা দেখে নাও। প্রথমটা খুব গুরুত্বপূর্ণ, দেখো জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো হনসু। 18 একটি পরিবেশ বান্ধব শহর হলো ইয়োকোহামা। তারপর দেখো জাপানের শ্রেষ্ঠ ইস্পাত কারখানা নিপ্পন অবস্থিত টোকিওতে। তারপর দেখো 20 নম্বর, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হলো কাওয়াসাকি। ঠিক আছে, নেক্সট দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বন্দর। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখে নাও। বিশ্বের অন্যতম বৃহৎ তৈল শোধনাগার হচ্ছে আবাদান। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী দেশ হচ্ছে সৌদি আরব। স্থলভাগে অবস্থিত পৃথিবীর বৃহত্তম তৈলকূপ হলো আবুধাবি। ইরাকের প্রধান তেল উৎপাদক অঞ্চল হলো কিরকুক। বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তৈলখনি সাম্পানিয়া অবস্থিত সৌদি আরবে। এবার দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। সি নম্বরে দেখো প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম যেটা আছে, স্থলভাগের নিম্নতম স্থান হলো উত্তর লিখবে মরু সাগর। নেক্সট, এশিয়া মহাদেশের দক্ষিণে ড্যাশ মহাসাগর রয়েছে, উত্তর হচ্ছে ভারত মহাসাগর। 3 নম্বর, ও ইনিসি ও লেনা নদী ড্যাশ দিকে প্রবাহিত হয়েছে, উত্তর লিখবে উত্তর দিকে। 4 নম্বর, এশিয়া মহাদেশের ড্যাশ নদীগুলির বন্যা প্রবণ, উত্তর লিখবে উত্তর বাহিনীর যে নদীগুলো সেগুলো। তারপর দেখো পরেরটা যেটা রয়েছে, ইয়াংসিকিয়াং নদী ড্যাশ পর্বতের হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর লিখবে গেলা ডাডং। নেক্সট 6 নম্বর, ইনিসি নদী পড়ছে ড্যাশ সাগরে, কোন সাগরে পড়েছে? সুমেরু সাগরে পড়েছে। আচ্ছা, তোমাদের বলে রাখি তোমরা কিন্তু আগেই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে যেও না, আগে তোমাদের বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো, খুঁটিয়ে পড়ার পরে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা হাত দেবে, তার আগে কিন্তু এই প্রশ্নে হাত দিও না। শুধু শুধু মুখস্থ বই না পড়ে এগুলো মুখস্থ করে কিন্তু কোনো লাভ নেই, আগে বইটা ভালো করে পড়ো। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর চলে আসছি, দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমি ড্যাশ মালভূমির উদাহরণ, উত্তর হচ্ছে লাভা মালভূমির উদাহরণ। 8 নম্বর, এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে ড্যাশ সাগর ও ড্যাশ সাগর, কোন কোন সাগর? লোহিত সাগর আর সুয়েজ সাগর, লোহিত সাগর ও সুয়েজ খাল। তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? বৃহত্তম লবণাক্ত হচ্ছে কাস্পিয়ান সাগর। নেক্সট দেখো, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। 11 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, ভূমধ্য সাগর এশিয়া মহাদেশের ড্যাশ দিকে অবস্থিত, পশ্চিম দিকে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। 13, কোনটা হচ্ছে? এটা হচ্ছে সাংহাই হচ্ছে চীনের সর্বশ্রেষ্ঠ নগর, বন্দর ও শিল্পাঞ্চল। 14 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, উৎপত্তিস্থল থেকে আইপিন পর্যন্ত পার্বত্য গতিপথে ইয়াংসিকিয়াং নদীটি কি নামে পরিচিত? ইয়াংসিকিয়াং নদীটি যেটা নামে পরিচিত সেটা হচ্ছে মিনা অল কাহাম। এর উত্তর যেটা হবে, এর উত্তরটা হচ্ছে কিনসা কিয়াং। তারপরে দেখো 15 নম্বর, ড্যাশ প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়, উত্তর লিখবে হুনান প্রদেশকে। 16 নম্বর, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল ড্যাশ দ্বীপে অবস্থিত, উত্তর হচ্ছে 16 নম্বর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে হনসু। তারপরে দেখো 17 নম্বর, ড্যাশ অঞ্চল জাপানের একটি প্রধান কাগজ উৎপাদক ক্ষেত্র, 17 নম্বরের যে উত্তর সেটা হচ্ছে সিজুয়াকা। এবার দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয় থেকে কিছু শূন্যস্থান পূরণ দেখে নাও। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল ড্যাশ অবস্থিত, উত্তর লিখবে হনসু প্রদেশে অবস্থিত। 19, ওমানের প্রধান তৈল শোধনাগার হলো, ওমানের যেটা প্রধান তৈল শোধনাগার সেটা হচ্ছে মিনা অল কাহাম। তারপর দেখো 20 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ তৈল শোধনাগার হলো, এটা খুব গুরুত্বপূর্ণ, আবাদান। 21 দেখো, সৌদি আরবের প্রধান কৃষিজ সম্পত্তি হলো, সৌদি আরবের প্রধান কৃষিজ সম্পদ হচ্ছে খেজুর, খেজুর গাছ ওখানে প্রচুর দেখতে পাওয়া যায়। এবার দেখো ঠিক ভুল বোঝাতে বলেছে, ঠিক উত্তরের পাশে রাইট দিব এবং ভুল উত্তরের পাশে কাটা দেব। দেখো প্রথমটা আছে, এশিয়া মহাদেশে অবস্থিত একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো ফুজিয়ামা, এটা ভুল, তাই জন্য এখানে কাটা দেওয়া হচ্ছে। হিমালয় ও কুয়েনলুনের মধ্যে আনাতোলিয়া মালভূমি অবস্থিত, 2 নম্বর যেটা সেটা হচ্ছে ভুল, তাই কাটা দিলাম। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়, এটা ঠিক, রাইট দিলাম। পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে তৈগা, 4 নম্বর, সেটা হচ্ছে ঠিক, রাইট দিলাম। এবার দেখো 5 নম্বর,
বানিহাল ভারতের একটি পার্বত্য গিরিপথ, এটা ঠিক, রাইট দিলাম। 6 নম্বর, এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এটাও ঠিক, রাইট দিলাম। 7 নম্বর, মানস সরোবর পামির মালভূমিতে অবস্থিত, এটা ভুল, কাটা দিলাম। 8 নম্বর, বৈকাল হ্রদ এশিয়ার গভীরতম হ্রদ, তো 8 নম্বর যেটা সেটা ঠিক, তার জন্য রাইট দিলাম। 9 নম্বর, একটু কালারটা চেঞ্জ করে নিই। 9 নম্বর, মেরু অঞ্চলে কাঁটা ঝোপ ও গুল্ম উদ্ভিদ দেখা যায়, তো 9 নম্বরটা হচ্ছে ভুল, তার জন্য কাটা দিলাম। 10 নম্বর, এশিয়ার একটি দক্ষিণবাহী নদী হলো ইয়াংসি কিয়াং, তো এটাও ভুল, তার জন্য কাটা দিলাম। 11, মেকং এশিয়ার পূর্ববাহিনী নদী, এটাও ভুল, কাটা দিলাম। হুয়াংহোকে এশিয়ার পিত নদী বলা হয়, এটা ঠিক, তার জন্য রাইট দিলাম। 13, চীনের রাজধানী হচ্ছে সাংহাই, তো 13 যেটা সেটা হচ্ছে ভুল, সরি। তো চীনের রাজধানী কি সেটা তোমরা অবশ্যই জানো, সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। 14, ইয়াংসি কিয়াং অববাহিকাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, তো 14 হচ্ছে ভুল। 15, ইয়াংসি কিয়াং অববাহিকার প্রধান বন্দর সাংহাই, এটা ঠিক, তাই জন্য রাইট দেওয়া হয়েছে। 16 দেখো, চীনের রাজধানী বেজিং ইয়াংসি কিয়াং নদীর তীরে অবস্থিত, এটা ভুল, সরি, এটা ভুল, কাটা দেবা, ঠিক আছে। এবার দেখো 17 চলে আসছি, ইয়াংসি কিয়াং বদ্বীপ অঞ্চলকে চীনের হল্যান্ড বলা হয়, এটা ঠিক, রাইট দিলাম। 18, ইয়োকোহামা হলো জাপানের 3য় বৃহত্তম বন্দর শহর, তো এটা ভুল, তার জন্য কাটা দেব। তারপরে দেখো, টোকিও বন্দরের নিকটস্থ উপসাগরের গভীরতা কম বলে এই বন্দরে বড় বড় জাহাজ প্রবেশ করতে পারে না, এটা ঠিক, রাইট দিলাম। পরেরটা দেখো, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান বন্দর হচ্ছে ওসাকা, তো এটা হচ্ছে ভুল, কাটা দিলাম। তারপরে দেখো যেটা 20 নম্বর হলো, এবার 21 দেখো, বিশ্বের বৃহত্তম তৈল খনি হচ্ছে ঘাওয়ার, 21 নম্বরটা ঠিক, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, 21 নম্বরটা ভালো করে পড়ে যাবে। 22 দেখো, দক্ষিণ পশ্চিম এশিয়া সৌদি আরব খনিজ তেল উৎপাদনের প্রথম, সৌদি আরবের কথা এখানে বলা হচ্ছে, তো এটা ঠিক, তাই জন্য রাইট দেব। ইরানের বৃহত্তম খনিজ তেল উৎপাদক ক্ষেত্রটির নাম হচ্ছে আবাদান, এটা ভুল, তাই জন্য কাটা দিলাম। সৌদি আরব 24 নম্বর, সৌদি আরবের ঘাওয়ার বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ভের তৈল খনি, কি বলেছে এখানে, সমুদ্র গর্ভ বলেছে, তাই জন্য এটা ভুল। এবার দেখো 25, ইরাকের বৃহত্তম তৈল খনি হচ্ছে আহমাদি, 25 হচ্ছে ভুল। ওপেক বিশ্বের বাজারে খনিজ তেলের দাম নির্ধারণ করে, এটা ঠিক, যত তেলের দাম ওঠানামা করে সেটা নির্ধারণ করে কে, ওপেক, ঠিক আছে। এবার বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও, তো দেখো এই যে মিলটিল করে তোমাদের কোনটার সঙ্গে কোনটা মিল হবে, পন্টিক ও উরাল পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত হচ্ছে আনাতোলিয়া মালভূমি, এশিয়ার দক্ষিণ পূর্বে প্রশান্ত মহাসাগর হচ্ছে কৌরাইল দ্বীপপুঞ্জ, 7 এল আরব, এর সঙ্গে মিল হবে টাইগ্রিস ও ইউফ্রেটিসের মিলিত প্রবাহ, সেজুয়ান অববাহিকা, এটার সঙ্গে মিল হবে রেড বেসিন নামে পরিচিত। তারপরে দেখো সেজুয়ান অববাহিকার সঙ্গে রেড বেসিন করলাম, চীনের ধানের গোলা বলা হয় হুনান, চীনের ম্যানচেস্টার হচ্ছে সাংহাই, চীনের হল্যান্ড হচ্ছে ইয়াংসি কিয়াং বদ্বীপ অঞ্চল, চীনের শস্য ভাণ্ডার হচ্ছে ইয়াংসি কিয়াং অববাহিকা। এবার 2 নম্বরের যে প্রশ্নের মান যেগুলো 2 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এবার তোমরা দেখে নাও। প্রথমটা দেখো, সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলার কারণ কি? 2, সাইবেরিয়ান সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? 3, এশিয়া মহাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল স্থানের নাম লেখো এবং সেটি কোন দেশে অবস্থিত। তারপরে দেখো 4, এশিয়ার স্টেপ তৃণভূমির বৈশিষ্ট্য লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এশিয়া মহাদেশের কোন জলবায়ু অঞ্চলে চিরহরিত উদ্ভিদ লক্ষ্য করা যায়? এশিয়া তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো। এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ কেন ব্যাখ্যা করতে বলেছে? এশিয়ার কোথায় কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায়? এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো। এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে বলেছে। তারপরে 11 খুবই ইম্পর্টেন্ট, এশিয়া মহাদেশের জলবায়ুর মূল বৈশিষ্ট্যগুলি কি কি? হুয়াংহো নদীকে পিত নদী বলে কেন? 7 এল আরব কি?
14-15 ইম্পর্টেন্ট খুব। চরম বৈশিষ্ট্যের দেশ কোন মহাদেশকে বলা হয় এবং কেন? খুব ভালো করে যাবে এটা। হার্ট অফ এশিয়া কাকে বলা হয়? ইয়াংসি নদীর উৎস ও মোহনা উল্লেখ করো। ইয়াংসি কিয়াং অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলে কেন? চীনের হল্যান্ড বলা হয় কাকে বলা হয়? ইয়াংসি কিয়াং অববাহিকার প্রধান প্রধান খনিজ সম্পদগুলির নাম লেখো। চীনের ম্যানচেস্টার কাকে বলে? চীনের ধানপাত্র কাকে বলে? তারপরটা খুব গুরুত্বপূর্ণ, ইয়াংসি কিয়াং অববাহিকা ঘন জনবসতিপূর্ণ কেন? 23 জাপানের প্রধান দ্বীপগুলির নাম লেখো। 24 টোকিও শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গৃহীত হয়েছে? 25 টোকিও শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? 26 দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ বলতে কোন কোন দেশকে বোঝায়? 27 দক্ষিণ পশ্চিম এশিয়ার খনিজ তেল উৎপাদনকারী দেশগুলির নাম লেখো। 28 ইরানের উল্লেখযোগ্য তৈল খনিগুলির নাম লেখো। 29 সংযুক্ত আরব আমিরশাহী ও কাতারের 3টি করে তৈল খনির নাম লেখো। 30 দক্ষিণ পশ্চিম এশিয়ার মানুষের জীবনযাত্রা কেমন? টিকা লিখতে বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। তৈ কেমনভূমি, পামির গ্রন্থি, সাইবেরীয় সিল, চীনের শস্য ভাণ্ডার, চীনের হল্যান্ড, চীনের ম্যানচেস্টার, ওপেক আর OAPEC। ঠিক আছে, এবার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক যে প্রশ্ন আছে, প্রথমটা কি আছে? এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কত? উষ্ণমরু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো 1+2। এশিয়ার মৌসুমী অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। এশিয়ার উত্তরভাগী নদীগুলি বন্যা প্রবণ কেন হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এশিয়ার উত্তরভাগী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। এশিয়ার অন্তর্ভাগী নদীর বৈশিষ্ট্য লেখো। এশিয়ার পূর্বভাগী নদীর বৈশিষ্ট্য লেখো। পামির পর্বতগ্রন্থি ও আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া পর্বতমালাগুলির নাম লেখো। আচ্ছা, আগেও বলেছি, আবারও বলছি, এর উত্তরগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, না পেলে কমেন্টে জানাবে। 9 নম্বর, এশিয়ার স্টেপ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। এশিয়ার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। এশিয়ার তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে যা জানো লেখো। ইয়াংসি কিয়াং অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ লেখো। ইয়াংসি কিয়াং অববাহিকার কৃষিজ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। খনিজ সম্পদের বর্ণনা দাও। শিল্পাঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ঠিক আছে। আচ্ছা, এই অববাহিকা ঘন জনবসতিপূর্ণ কেন? এই নদীর গতিপথের বর্ণনা দাও। জাপানের শিল্পে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের গুরুত্ব লেখো। এই শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি? একে আদর্শ পরিবেশ বান্ধব শহর বলা হয় কেন ইয়োকোহামাকে? টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্পসমূহের নাম লেখো। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের সমস্যাগুলি লেখো, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলে থেকে কি করবে? ওপেকের সম্পর্কে লিখতে বলেছে। OAPEC এর সম্পর্কে লিখতে বলেছে। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি লিখতে বলেছে। সৌদি আরবের 3টি তৈল খনির নাম লিখতে বলেছে। দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান 4টি দেশের তৈল খনিগুলি সম্পর্কে বর্ণনা দিতে বলেছে। আচ্ছা, এবার দেখো রচনাধর্মী যে প্রশ্নগুলো আছে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর পড়ছি না, তোমরা একবার দেখে নাও। যেগুলো ডবল স্টার আছে সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, আর স্টারগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তো সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেখানে ডবল স্টার দিয়ে ডিনোট করা হয়েছে। তোমরা এবার দেখে নাও, 1 নম্বর 2 নম্বর করে এবার দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। আমি আর পড়লাম না প্রশ্নগুলো। দেখো, এটা ডবল স্টার আছে, 2 আছে, 4 আছে, এগুলো ডবল স্টার আছে। বাকি প্রত্যেক প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, 10টা প্রশ্ন তোমাদের এখানে দিয়েছি, এই 10টা প্রশ্ন ভালো করে করবে রচনাধর্মী প্রশ্নের। ঠিক আছে, তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আর কোন সাবজেক্টের তোমরা ভিডিও চাও সেটা কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম লিখতে ভুলবে না। তোমাদের সামনে 1 এপ্রিল থেকে পরীক্ষা, যেন হাতে আর বেশি সময় নেই। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।